আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস টং হাউসের আজকে লাইভ আড্ডায় সবাইকে স্বাগতম। টি-20 বিশ্বকাপ অলরেডি চলতেছে এবং কোপা ইউরো আজকে রাতে জার্মানি স্কটল্যান্ড ম্যাচ ইউরো শুরু হয়ে যাবে এবং আগামী 2-3 দিন কিছুদিন পর কোপা আমেরিকাও শুরু যাবে। তো একটা যে জুন মাসটা একটা খেলার মাস আমাদের, ওই খেলার মাসটা অলরেডি রানিং এবং আমরা সবাই এনজয় করতেছি টি-20 ওয়ার্ল্ড কাপ। আজকে থেকে ইউরো খেলা শুরু হয়ে যাবে এবং কদিন পরে আমরা কোপা আমেরিকা শুরু করবো। তো এই নিয়ে আমরা সাপ্তাহিক ভাবে টং হাউস থেকে রেগুলার বেসিসে লাইভ আড্ডার আয়োজন করতেছি। তো আজকেও আমাদের লাইভ আড্ডার আয়োজন। তো এখানে আজকে উপস্থিত আছে আমাদের দুজন সিনিয়র ফুটবল ফ্যান, এসি মিলান বিডি ফাউন্ডার সোহেল শরীফ ভাই এবং আমাদের টং হাউস গ্রুপের পরিচিত মুখ নকিবুর রহমান ভাই। তো সোহেল ভাই আমাদের সাথে আগেও আমাদের সাথে লাইভে অনেক কয়েকবার এসে করেছেন। তো নকিব ভাই এইবারই প্রথম আমাদের সাথে লাইভে আসলেন। তো দুইজনকেই আমাদের টং হাউস লাইভে স্বাগতম। সোহেল ভাই, ওয়েলকাম এগেইন, এন্ড নাকিব ভাই, ওয়েলকাম ফর দ্য ফার্স্ট টাইম। থ্যাংক ইউ, ইটস বিন প্লেজার। অনেকদিন ইচ্ছা ছিল যে বসবো, গল্প হবে, আড্ডা হবে, তো সময় সুযোগ হচ্ছিল না। যাক, আমাকে ডাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, ভালো লাগতেছে। তো ক্যারি অন। এবং আমার নাকিব ভাইয়ের সাথে পরিচয়, ভাইয়ার কয়েকটা পোস্ট আমি পড়ে আমার একটা ছোট পেজে একটু পোস্ট করছিলাম, তো এটাই ভাইয়ের সাথে পরিচয় ভালো লাগলো। আর अगेन থ্যাংক ইউ জাওয়াদ, থ্যাংক ইউ ফর দ্য ইনভাইট। হ্যাঁ, না আসলে আপনারা ইনভাইট না করি নাই, কারণ আমরা এর আগে যখন আমাদের পেজটা একটু অন্যরকম ছিল, তো বিশ্বকাপের সময় আমরা লাইভ করছিলাম, বাট ওই বিশ্বকাপের সময় লাইভে আপনি ছিলেন কিন্তু খুব জমতি ছিল না, কারণ হচ্ছে আপনার টিম ছিল বিশ্বকাপে ছিল না। তো ওইটা আসলে এনজয়েবল ছিল না। বাট এবার কিন্তু আপনার টিম টুর্নামেন্টে আছে, তো এইবার আসলে আশা করি আপনার টিম নিয়ে আলোচনা শুনতে পারবো এবং এটা এনজয়েবল হবে। তবে গতবারের লাইভে কিন্তু আমি প্রেডিক্ট করছিলাম যে সৌদি আরবের কাছে যেহেতু হারছে, সুতরাং এখন আর্জেন্টিনা কাপ নিয়ে যাক, আমার সমস্যা নাই। কনগ্রাচুলেশন। না, এবং আপনার কিন্তু যে জাপান নিয়ে আপনি খুব ভালো হোপফুল ছিলেন যে জাপান এবার চমক দেখাবে। তো এবং কথাটা কিন্তু জাপান রাখছে এবং খুবই কিন্তু লাস্ট পর্যন্ত 4টা ম্যাচে কিন্তু ওরা জোস খেলছে এবং 4টা ম্যাচে স্পেন ছিল, জার্মানি ছিল এবং লাস্টে ক্রোয়েশিয়া ছিল। 4টাই টাফ ইউরোপিয়ান টিম, সবার সাথেই কিন্তু খুব ভালো খেলছে ওরা। হ্যাঁ, না ছিল, কোস্টারিকা ছিল, কোস্টারিকা। তো যাই হোক, এবার আজকে রাতে থেকে তো ইউরো শুরু ইনশাআল্লাহ। তো ইউরো শুরুর আগে একটু গল্প শুনতে চাই। আমার আবার হচ্ছে কাউকে লাইভে ডাকলে তার কাছ থেকে আর কি পুরান দিনের গল্প শুনতে ভালো লাগে। তো আমরা তো অন অফ এয়ারে আমরা একটু আলোচনা করলাম কে আসলে কোন ব্যাচ টেছে কবিতায় খেলা টেলা দেখি। তো সোহেল ভাই, মানে আপনি ইতালি ফ্যানটা সম্ভবত 90 বিশ্বকাপ থেকে, যেটা আমরা শুনছিলাম আগে। তো আপনার প্রথম ইউরোর স্মৃতিটা অনেকটা শুনতে যাচ্ছি, প্রথম ইউরো এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? প্রথম ইউরো খেলা দেখছি, প্রথম ম্যাচটাই ছিল আমার ফ্রান্স ভার্সেস ইতালি 2000-এ প্রথম ইউরো। তো মেনলি সৌদি আরবে ছিলাম, তো তখন তো আসলে তেমন একটা ইউরো দেখাইতো না, তো ওই ইউরোটা দেখাইছিল বিকজ ফ্রান্স যেহেতু। তো সৌদি আরবে আবার তখন 98-এর বিশ্বকাপে ফ্রান্স জিতছে, সো মানে কাইন্ড অফ ফ্রান্স রিলেটেড সবকিছুই সৌদি আরবে দেখাইতো। তো ইউরোটা দেখলাম সেইবার, এবং গোল্ডেন গোলে ইতালি বাদ পড়ছে, উইলটোডের সেই গোল। তো প্রথম ইউরোটা আমার জন্য আসলে একটু কষ্টদায়ক ছিল। তো আলটিমেটলি বিশ্বকাপে যদিও ইতালি গত 2 বছর বিশ্বকাপ যায় নাই, কিন্তু কথা হচ্ছে 2000-এর পর থেকে ইতালি মানে ইউরোতে অ্যাটলিস্ট ভালো করতেছে, হুইচ ইজ গুড। আর স্ট্যাটিস্টিক্যালি এর আগে ইউরোতে খুব বাজে টিম ছিল ইতালি। তবে ইউরোর কথা যদি বলি, আমারও কিন্তু প্রথম ইউরো এক্সপিরিয়েন্সটা 2000 সালে। তো 98 যখন বিশ্বকাপটা আর কি বুঝি যে বিশ্বকাপ নামে ফুটবল খেলাটা খুবই পপুলার একটা খেলা, তো প্রথম ভালো ফলো করা টুর্নামেন্টটা ছিল কিন্তু 2000 ইউরো আমারও। তো যাই হোক, আমার গল্প পরে শেয়ার করবো। তো নকিব ভাই, আপনার সাথে মানে আমাদের আড্ডার মানে ফেস টু ফেস আড্ডা কিন্তু এই টুর্নামেন্টে নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি যদি এখন আপনার পার্সোনাল মেমোরিটা শেয়ার করেন 2000 ইউরো নিয়ে। আচ্ছা, ইউরো নিয়ে কথা বলতে গেলে ভাইয়ের সাথে অলমোস্ট সিমিলার। আমারও মানে মেমোরিতে যেটা আসে, টুকটাক মেমোরির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে ইউরো 2000টাই হচ্ছে কি আমার মেমোরিতে দেখা বা মানে ফুটবল হজম করার প্রথম ইউরো ওইটাই। এর আগের ইউরো দেখা হয়েছে, বাট এখন ইউটিউব ঘাটলে হয়তো একটু আবছা আবছা মেমোরি আসে, হ্যাঁ মেবি এটা দেখছিলাম। বাট
একেবারে প্রপার যদি ফুটবল খেলার মানে দেখে পছন্দ হয়েছে, খেলা ভালো লাগছে, এনজয় করছি, সেটা ইউরো 2000। এবং ফ্রান্স ইটালির ফাইনালটা আমার জন্য অনেক মেমোরেবল। 98 এর ওয়ার্ল্ড কাপ ফ্রান্স হওয়ার কারণে 2000 সালে ফ্রান্সকে নিয়ে অনেক হাইপ ছিল, এবং যার জন্য বয়স কম, আমি তখন মেবি ক্লাস 6 বা 7 এরকম একটা সময়। তো পুরা স্কুলে মানে আমার স্কুল, আমি মণিপুর স্কুলের ছাত্র, আমার পরিচিত ছোট ভাই বড় ভাই অনেকেই আছেন। ছোটবেলা থেকে খেলাধুলার সাথে আমি একদম মানে অন দা ফিল্ড, মানে মাঠেই স্কুলের খেলাধুলার সাথে রিলেটেড ছিলাম, জড়িত ছিলাম, সাংস্কৃতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, অনেক কিছুর সাথে ছিলাম। তো যার কারণে এই খেলাধুলা সংক্রান্ত কোনো কিছু হলে মসজিদে নামাজ থেকে বের হয়ে 2-3 জনের সাথে কথা হতো খেলা নিয়ে, স্কুলে ঢুকলেও গেটে কথা হতো খেলা নিয়ে, টিফিন টাইমে কথা হতো খেলাধুলা নিয়ে। ইনফ্যাক্ট টিফিন টাইমে আমরা খেলতামও, স্কুলের ভিতরে খেলতাম, এটা সবাই খেলতো। তো আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে মানে আমার যে ফ্রেন্ড সার্কেল, আমি যখন ক্লাস 6 বা 7-এ যখন পড়ি, আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তো আমাদের একটা টিম ছিল, ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, পাড়া মহল্লায় যে খেলাটা হয়। তো মানে ফরচুনেটলি আমার স্কুল ফ্রেন্ডরা যারা, ওরাই আমার পাড়ার ফ্রেন্ড ছিল। মানে অনেকে হয়তো স্কুলের ফ্রেন্ড বিভিন্ন জায়গায় থাকে, বাট আমার ফ্রেন্ড গুলো পাড়া মহল্লার ফ্রেন্ড যারা ছিল, স্কুলের ফ্রেন্ড তারাই ছিল। তো আড্ডা, ঘোরাফেরা, খেলাধুলা সবকিছু মানে শয়তানি বান্ধবী এভরিথিং ওই একই সার্কেলের সাথে। তো ওদের সাথেই খেলতাম। খেলতে খেলতে এই খেলাধুলা নিয়ে যত ডিসকাশনটা দেখা যেত, সবকিছু ডিসকাশনটা আমাকে দিয়েই হতো। মানে কারো কিছু হলে ওই সময় থেকে আমাকে জিজ্ঞেস করতো যে এই খেলায় কি হলো, কে থাকবে কে থাকবে না, কে জিতলো কে হারলো, ওই সেই আমল থেকে। তো এখন 2024, এখনকার হিসাব আর ওই সময়ের হিসাবটা একেবারে ডিফারেন্ট। কিন্তু ওই যে আমরা যে ডিসকাশন গুলো করতাম, প্লেয়ারদের নাম তো উচ্চারণই করতে পারতাম না। পেপার দেখে আমরা প্লেয়ারের নামগুলো যে লেখা থাকতো, যেটা যেমন উইলটো, ট্রেজেগে, এটা উচ্চারণ তো আমরা এখন করতে পারতেছি, বাট ওই সময় ট্রেজে গুই এরকম বলতাম, উইলো টোর্ডো এরকম বলতাম। তো উচ্চারণ করতে তো কষ্ট হতো। তো সেই জায়গা থেকেও বলতেছি যে আমরা যখন এটা নিয়ে ডিসকাস করতাম, ডিসকাশনটা যখন স্কুলের বন্ধু বান্ধব থেকে শুরু করে তারপরে টিচারদের কানেও যেত, যে আমরা ক্লাসের মধ্যে খেলা নিয়ে আলাপ করতেছি। তো ক্লাসের ক্যাপ্টেন যে থাকতো, সে বোর্ডে গিয়ে আবার ওই যারা ক্লাসের ক্যাপ্টেন কথাবার্তা বলতো তাদের নাম লিখে রাখতো, যে এই বেটা কথা বলে। তো স্যাররা আবার জিজ্ঞেস করতো যে কি নিয়ে এত ডিসকাস করে, যে প্রত্যেকদিন বোর্ডে তোদের নাম লেখা থাকে কেন? ওই যে স্যার খেলা। তো দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। তো সেই বয়স থেকে যখন আমরা খেলাধুলাটা দেখি, পেপার পত্রিকা হোক আর টিভিতে অল্প কিছু খেলা হোক, তো ইউরোটা যখন শুরু হয়েছে তখন স্কুলের বেঞ্চে আমরা পতাকা আঁকার চেষ্টা করতাম। মানে টিভিতে দেখে বা পেপার পত্রিকা দেখে বেঞ্চের মধ্যে পেন্সিল দিয়ে পতাকা আঁকতাম, খাতার মধ্যে আঁকতাম। তো যেহেতু 98-এ ফ্রান্স চ্যাম্পিয়ন ছিল, আর আমরা যেহেতু ছোট ছিলাম, ছোট বয়সে বা সবারই একটা থাকে, যে দলটা চ্যাম্পিয়ন থাকে তার প্রতি একটা দুর্বলতা থাকে। তো ইউরোর কথা আসলে আমার ওই 94-এর ওয়ার্ল্ড কাপের কথাটা আসে। আমার ফুটবল খেলার প্রথম দেখা কিন্তু 94 ওয়ার্ল্ড কাপটা। তো সেখানে কিন্তু আমি ইতালি সাপোর্টার ছিলাম, ভাইয়ার দলের সাপোর্টার ছিলাম। মানে আমার ফার্স্ট প্রেম ইতালি। হ্যাঁ, মানে আমার ফার্স্ট প্রেমটা কিন্তু হচ্ছে ইতালি টিম। দেন আমি 98-এ যখন ফ্রান্স ব্রাজিলকে হারালো, আর ফ্রান্সের পুরো টুর্নামেন্টে ফ্রান্সের খেলাটা খুব ভালো লাগছিল আমার কাছে, জিদানকে ভালো লাগছিল। বাট জিদানের নামটা আমার কাছে তখনের থেকে, জিদানের নামের থেকে আমার হচ্ছে ডুগারি, তারপরে হচ্ছে গিয়ে পেরেজ, হ্যাঁ ডিওরকাইভ, আর হচ্ছে ওদের লরা ব্লাঙ্ক ছিল, এদের নামগুলো তখন বেশি ভালো লাগতো। জিদানের নামটা কিন্তু তখন জাস্ট ফাইনাল খেলার পর থেকেই পেপার পত্রিকা মিডিয়াতে আসছে। এটা অনেকে বলে যে জিদান ইজ গ্রেট, বা জিদান গ্রেটটা কিন্তু আমরা 98-এর ফাইনালের পরে গ্রেট হওয়া শুনছি, বাট তার আগে কিন্তু জিদানের কথাগুলো এরকম আসতো না। তো ওটা যাই হোক, তো 98-এর ফাইনালে ফ্রান্স যখন ব্রাজিলকে হারালো, ব্রাজিলকে নিয়ে আমাদের মানে এন্ট্রি দল বা তাকে পছন্দ করি না ব্যাপারটা তা না। যেহেতু ইটালিকে পছন্দ করছি 94 এবং হেরে গেছে, একদম ছোট একটা বাচ্চা ছেলের কাছে ইটালি হেরে যাওয়া, এবং আশেপাশের মানুষ, বাসার মানে পাশের বাসার ছোট ভাই বা আমাদের সমজাতীয় যারা তখন ক্লাস মানে একদম কত বয়স, 94 সালে 6-7 বছর বয়স ভাই। তো সেই সময় যখন আমাদেরকে আমি ইটালি দেখে আমাদেরকে হারু হারু বলতো, ওই যে কষ্টের জ্বালাটা, ওইটা এসে 98-এ যখন ব্রাজিল হারছে, ওইটা একটা কাউন্টার পাঞ্চ হয়েছে। মানে ব্রাজিল হেরে গেছে, সো ফ্রান্স এখন থেকে আমাদের পছন্দের জায়গা। সো ইতালি দিয়ে লাভ শুরু, ফ্রান্সে এসে ওই লাভটা পোক্ত হয়েছে। ফ্রান্স 98-এ দিচ্ছে, এবার 2000-এ গিয়ে ইতালি ফ্রান্স বোথ টিমস ফাইনাল। সো দ্যাট ওয়াজ দ্য গ্রেট মোমেন্ট, যে কোন টিমের কাছে যাব। কিন্তু বন্ধু বান্ধবদের কাছে সবসময় ফ্রান্সের কথাটাই বলছি, যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। আমার বন্ধু মহলের সবাই, স্কুলের ক্লাসের একেবারে সবাই ইটালি,
এক পথে ইটালি, আমি একাই ফ্রান্স করতাম, আমাকে বিভিন্নভাবে পচাইতে এবং বলছিল যে পারবি না তোরা। তো বিভিন্ন রকম বাজি টাজি ধরছিল যে ফাইনালে জিতলে কি হবে। তো আমার ওই ফাইনাল চ্যাম্পিয়ন মানে ফাইনালের রাতের ঘটনাটা খুবই মানে মানে মারাত্মক। কেন বলবো, পরীক্ষা চলতেছিল, ক্লাস 7 একটা বাচ্চার পরীক্ষা, বা আমার রাত জেগে খেলা এলাও করবে না। তা আমি আমার বাসার মানে আমার খেলার হিস্ট্রি অনেক অনেক হিস্ট্রি আছে, এক রাতে বলে শেষ করা যাবে না। আমার বাসায় মানে আমার আব্বু ইসলামিক মাইন্ডের, উনি মানে হুজুর, সোজা কথা হুজুর, উনি টিভি দেখা খেলাধুলা এগুলো পছন্দ করতেন না। তো উনি করতেন কি, মানে বাসার যে আলমারি, স্টিলের আলমারি, তার ভিতরে টিভিটা লুকায় রাখতেন, মানে আটকে রাখতেন। অফিস থেকে এসে উনি শুধু রাত 8টা আর রাত 10টার খবরটা দেখতেন। ওই টিভিটা, সরি আলমারিটা খুলতো চাবি দিয়ে, খুলে আলমারির যে দরজাটা ওপেন, স্টিলের দরজা ওপেন হলো, ভিতর থেকে উনি মাল্টি প্লাগ দিয়ে টিভিটা দেখতেন তার বিছানা থেকে, দিয়ে লাগিয়ে রাখতেন। তো ফাইনাল খেলার আগে আমি আমার আম্মুকে অনেকভাবে রিকোয়েস্ট করেছি, আব্বু ঘুমায় গেলে রাত 1টার দিকে মানে আমি টিভিটা রুম থেকে একটু নিয়ে আসবো, আমার রুমে এনে খেলাটা দেখে আমি রাতে আবার টিভি দিয়ে আসবো। আমি ছোট মানুষ, আমি চেয়ারে গিয়ে সেই টিভি নিয়ে এসে আমার টেবিলের উপরে, মানে আমার পড়ার টেবিলের উপরে বসায় দিয়ে লাইট টাইট অফ করে দিয়ে টিভির চতুর্দিকে আমি কাপড়, মানে গায়ে দেওয়া যে কাঁথা, সেটা দিয়ে ঢেকে দরজার নিচে আমি জায়নামাজ বসেছি যাতে আলোটা বাইরে না যায়। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমি যখন ক্লাসে পড়ি, জাস্ট আব্বুর ভয় যাতে আব্বু রাতে না জেগে যায়, যাতে না টের পায়। তো এরপর যখন ফ্রান্স হেরে যাচ্ছে, মানে 1-0 গোলে পিছিয়ে, তারপর শেষের দিকে যখন প্রথম গোলটা মেবি ট্রেজেগেট দিয়েছিল, মানে 1-1 যখন হলো তখন ট্রেজেগেট দিয়েছিল। তো আমি খুব জোরে শাউট করছি, আমার হাতে আমি এই খাচ্ছিলাম, ওই হাতে কোনো একটা বাটি ছিল, কিছু একটা খাচ্ছিলাম। তো আমি এটা প্রথম ছুঁড়ে মারছি, এটা পরে শব্দ হয়েছে অনেক জোরে, আমি ভয় পেয়ে গেছি আবার। আমি টিভি আর অফ করে দিছিলাম, কিছুক্ষণ কান পেতে রাখছি যে আব্বু উঠছে কিনা। এরপরে আবার যখন মানে উইলটন গোল দিল, যখন ফ্রান্স চ্যাম্পিয়ন হলো, আমি মানে চিৎকার করে বাসায় সবাইকে জাগাইছি, আব্বু আমাকেও জাগাই দিছি। আব্বুকে বলছি যে দেখছি খেলা, দেখছি টিভি নিয়ে যাও। কারণ পরের দিন আমি স্কুলে হিরো হিসেবে থাকতে চাই, কারণ আমাকে খুব করছিল, সবাই খুব বুলি করছিল যে পারবো না। সো দ্যাট ওয়াজ এ রিয়েল গুড স্টোরি অফ মাইন্ড। তো এই তো এটা হচ্ছে প্রথম, মানে ওই তাহলে বুঝতে হবে যে ওই সময় থেকে খেলাধুলাটা, খেলা দেখার জন্য যে ক্রেজটা ছিল আমাদের, সেটা তো এখন জাস্ট টিভি অন করলে বা মোবাইলে অ্যাপে যে কোনো জায়গায় আমরা দেখতে পাই। বাট ওই সময়টা আসলে খেলা দেখাটা একটু টাফ ছিল, চ্যালেঞ্জ ছিল ছোট বাচ্চা হিসাবে। কারণ 9, 10 বা 11, 12 উঠে গেলে মানুষ টিভির মানে বাবা মার সামনে টিভি অ্যাক্সেসটা পায়। এর আগে কিন্তু টিভির অ্যাক্সেসটা ওইরকম পেত না, আমাদের সময় পেতাম না। সেই জন্য আমার কাছে 2000 সালের ইউরোটা খুবই মেমোরেবল, ফাইনালটা বিশেষ করে। আর অন্যান্য পরে তো আরো অনেক ডিসকাশন আছে, এই অনেক বলে ফেলছি, সুযোগ অনেক বলে ফেলছি। তবে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমিও কিন্তু 98-এ ওই ব্রাজিলের হারটা এনজয় করছি, অবশ্য আর্জেন্টিনা ফ্যান হিসেবে না। তখন আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে সাদা কালো টিভিতে খেলা দেখা হয়, তো কালো জার্সির টিম যারা, তো কালো জার্সির টিমের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করতো, যে কোনো টিমের সাপোর্টার না, যারা একটু ডার্ক কালার জার্সি পড়ছে আমি ওদের টিমের সাপোর্টার। তো 98-এর সেমিফাইনালে ব্রাজিল আর নেদারল্যান্ডের খেলা, তো তখন নেদারল্যান্ড তো অরেঞ্জ বাট একটু ডার্ক অরেঞ্জ ছিল, তো ওদেরটা একটু ডার্ক কালার লাগতেছিল। তো আমার সাপোর্ট ছিল নেদারল্যান্ডের দিকে। তো নেদারল্যান্ড ম্যাচে কিন্তু অনেকটা সময় আর কি ওরা পিছিয়ে ছিল, তো আমি দেখতেছিলাম এই দর্শক সাথে দেখা যাচ্ছে নেদারল্যান্ডের দর্শকরা মন খারাপ করে বসে আছে। তখন আমার একটু সফট কর্নার আসলো যে না, নেদারল্যান্ড কিছু একটা করুক। তারপর আলটিমেটলি তো নেদারল্যান্ড হারলো, ব্রাজিল তো। তো তখন থেকে একটু এন্ট্রি ব্রাজিল হয়ে যায়। একটা ফাইনালটা আসলে আমার খেয়াল দেখা হয় নাই, কারণ আমি আসলে 98 ফাইনালের সময় গ্রামে চলে যাই। তো তো ওই সময় আর কি রাতে এত রাতে সজাগ থাকা হয় নাই। তো গ্রামের মানুষজন দেখছে, পরে শুনছি যে কালো জার্সির টিমই আর কি ফাইনালটা জিতছে। তো জিদান হেডে 2টা গোল দিছে। তো জিদানের ছবিটা দেখি, তো জিদানের মাথায় চুল টুল নাই, বাট হচ্ছে গিয়ে ওর চেহারাটা সুন্দর। এই তো একটা ভালো একটা প্লেয়ার, ব্রাজিল হারাই দিচ্ছে, ব্রাজিলের প্লেয়ার গুলো আমার দেখতে ভালো লাগতো না, এরকম একটা ফিলিংস। তো এরপরে 2000 সালের ইউরোটা যখন আসে, তখন হচ্ছে গিয়া পেপার টেপার দেখলাম যে একটা ইউরো টুর্নামেন্ট আসতেছে। মানে ইতালির প্লেয়ারদের ছবি দেখছিলাম ফার্স্ট, যে ইতালির বাবরি চুলোলা প্লেয়াররা প্র্যাকটিস করতেছে। তখন আবার ওই সময়টায় তো একটা ট্রেন্ড ছিল যে মানে প্লেয়াররা স্পেশালি ইতালি এবং আর্জেন্টিনার প্লেয়াররা ওরা কিন্তু বাবরি চুল লাগতো, এবং এই প্লেয়ারদের কিন্তু আবার কিন্তু অনেক জোশ লাগতো দেখতে। তো ওদের প্রতি একটা আর কি সফট কর্নার কাজ করা শুরু করে। তো খেলা দেখা শুরু করলাম। তো এর মাঝখানে পর্তুগালের খেলাটা আমার ভালো লাগা শুরু লাগলো, কারণ যদি আপনাদের মনে পড়ে ওই সময়ের পর্তুগাল কিন্তু একটা ভালো একটা টিম ছিল। লাইক ওরা 92-তে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ জিতে ব্রাজিলে হারায়, রুই কস্তা ফিগো একসাথে ছিল, এবং ওই ব্রাজিল টিমে আবার রবার্তো কার্লোস ছিল। তো টিমটা ওদের বিল্ড আপ হচ্ছিল, এবং 96-এ ইয়াং টিম ইউরোতে একটা ভালো সম্ভবত সেমিফাইনালে যায়, ওর কোয়ার্টার ফাইনাল, আমার ঠিক এক্সাক্ট মনে নাই।
98 ওয়ার্ল্ড কাপটাও ওদের খেলার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ওরা লাস্ট মোমেন্টে রুই কস্তা রেড কার্ড খায় এবং লাস্ট মোমেন্টে গোলটা খায়, ড্র করে, এবং ওরা আর কি কোয়ালিফাই করে না। তো ওদের সাইন করা টুর্নামেন্টটা ছিল কিন্তু 2000 ইউরোটা। এবং যদি মনে থাকে ওই ইউরোতে কিন্তু ওরা কিছুটা মানে লাতিন স্টাইলে মানে গ্রাউন্ড ফুটবল খেলতেছিল, এবং রুই কস্তা ছিল কিন্তু ওদের টপ প্লেয়ার, এবং রুই কস্তা ফিগো দুজনেই। তো আমার আবার রুই কস্তার খেলাটা ভালো লাগতো, কারণ যেটা বললাম যে একটু বাবলি চুলওয়ালাদের প্রতি একটু সফটকর্নার ওই সময় ছিল। তো রুই কস্তার অ্যাপিয়ারেন্সটা ভালো লাগতো, তারপরে তো ফিগো তো খেলতেছেই। তো আলটিমেটলি ওরা আর কি পর্তুগালে হেরা যায়। তো ফ্রান্স ইতালি ম্যাচটা আমার আসলে লাইভ দেখা হয় নাই, তো ওই টাইমে আসলে আমি ঘুমিয়ে পড়তাম। তো খেলাটা তো যেহেতু ওই টাইমে আপনার মানে এখন তো আমরা 2টা-3টা রাত জায়গাটা নর্মাল, বাট ওই টাইমে আমরা যারা ছিলাম, নকিব ভাই তার পার্সোনাল স্টোরি শেয়ার করলেন, সোহেল ভাইও তখন স্কুল লেভেলেই। তো জিনিসটা হচ্ছে যে ওই টাইমে কিন্তু 12টা মানে বহুত রাত, ওই তো স্কুল লেভেলে মানে 12টা মানে বহুত রাত ঘুমিয়ে পড়তে হবে। তো আমি এটা জানছিলাম যে পর দুই দিন পরে একটা ইয়ার হেডলাইনে যে 10 মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইতালি। 10 মিনিটের ঝড়ে লন্ডভন্ড কিভাবে পুরো খেলা ওরা ইয়া করলো, ওরা জিততেছে লাস্টে গোল্ডেন গোলে ইতালি হার। তবে যাই হোক, আমি পরে মানে বড় হওয়ার পরে মানে 2-3 বছর আগে পুরো ফুল ম্যাচটা আসলে ইংলিশ কমেন্টারিতে লাইভ দেখছি। তো আমরা যেটা দেখতেছিলাম মানে লাইভ দেখার সময়, খেলার যখন 92-93 মিনিট চলে, তো ইতালির প্লেয়াররা ডাগ আউটে দাঁড়ায় গেছে যে মানে ওরা আর কি শেষ বাসিটা দিবে আর মাঠে ঢুকবে। তো ওই টাইমে আসলে গোলটা খায়। আমি এখন সোহেল ভাইয়ের দিকে যাব যে ইতালি ফ্যান, একজন স্কুল পুরো ইতালি ফ্যান হিসেবে ওই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, লাইভ এক্সপেরিয়েন্সটা? ওয়েল, আমার টানা 3টা টুর্নামেন্ট আমার এক্সপিরিয়েন্স খুব বাজে। 3টা না 4টা টুর্নামেন্ট আমার এক্সপিরিয়েন্স খুব বাজে। আমি তখন একদমই ছোট, স্কুলে তখন ক্লাস কেজিতে পড়ি, 90s। তো 90তে আমার প্রথম বিশ্বকাপ দেখা, আমার মানে জীবনে প্রথম ফুটবল খেলা দেখা হচ্ছে মানে আবছা যেটা মনে পড়ে সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইতালি। তো মামা যদিও ব্রাজিল সাপোর্টার, বাট ইতালি প্রতি সফট কর্নার। আগেও আমি গ্রুপের মধ্যে বলছিলাম যে মামা আমার নামও রাখতে চেয়েছিল রসি, ওই পাওলো রসি ফ্যান হিসেবে। তো সেই হিসেবে ইতালি খেলা, তো ওই ম্যাচে ম্যারাডোনা গোল করে ইতালিরে হারায়, মানে আলটিমেটলি পেনাল্টিতে হারে, কিন্তু ম্যারাডোনা গোল করে 1-1 সমতা আনে। পুরো টুর্নামেন্টে ইতালি ওই একটাই গোল খেয়ে ওই টুর্নামেন্টে মানে সেমিফাইনালে বাদ করে যায়। তো প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে সুন্দর সুন্দর লোকেরা কানতেছে দেখে আমার কাছে মায়া লাগছে যে এই যে আরেকটা যে দল সে হচ্ছে ভিলেন। তো ইতালি দল ভালো, এরা সুন্দর দেবতার মতো দেখতে, ঠিক আছে, কার্টুনে পুরো ওই যে জিউস টাইপের এক একজন দেখতে, যে এরা কানতেছে তার মানে ওরা খুব খারাপ। তো আর্জেন্টিনার প্রতি একটু অনেক অপছন্দ আসছে। 94 ওয়ার্ল্ড কাপ সেম, ইতালি হারছে ব্রাজিলের কাছে। তো আলটিমেটলি 2টা জায়গায় কি ম্যাচ ড্র হয়েছে, কিন্তু পেনাল্টিতে হারছে। আমার কাছে এই থেকে লাতিন, ওকে আমি লাতিন পছন্দ করি না, আমি কি ইতালি সাপোর্টার এন্ড অল ইউরোপিয়ান সাপোর্টার। 98 ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি আমরা আবার হারছি ফ্রান্সের কাছে, তখন থেকে আমি ফ্রান্সও দেখতে পারি না। তো এই 3টার পরে ইউরোতে ফাইনালে যখন গেছি, যাওয়ার পরে ফাইনালে যখন আসলো তখন হচ্ছে বার্তেজের ফর্ম নাই, মানে বার্তেজ এই টুর্নামেন্টে প্রচুর গোল খাইতেছে, প্লাস ওদের লিলিয়ান থোরাম মানে আগে যেরকম দৌড়াইতে ওরকম দৌড়াইতেছে না। তো ইতালি খুব ডমিনেটিং করতেছে। তো আমি তো সৌদি আরবে ছিলাম, তো তখন হচ্ছে 10টার সময় খেলা, সৌদি আরব টাইম 10টার সময় খেলা দেখতেছি। তখন তো টিএনটি ফোনে আমার এক ফ্রেন্ড আমার ফোন দিছে, এই তোর ইতালির খেলা, আমার ফ্রান্স আজকে জিতবে। আমি বলছি আচ্ছা খেলা শেষে ফোন দিব। তো ঠিক 93 মিনিটে ফোন আসছে, আমি ফোন পিক করতে করতে দেখি গোল খেয়েছি। তার মানে বুঝছি যে সে আমার একটু আগে খেলা দেখছে, সে গোলটা দেখে আবার ফোন দিছে। আমি ফোনটা ধরছি, সে প্রথমে মানে আমার একটা নিকনেম ছিল, ওই নিকনেমে জোরে করে ডাকতে, মানে সাবজেক্ট মানে নিকনেমটা বলি তাহলে, সেটা হচ্ছে পার্টম্যান। গোল তো হয়ে গেল। তাই ফোনটা শুধু রেখে দেয়, ফোন তার খুলে টুলে রেখে দিছি। পরপর 2 দিন আমার বাসায় কোনো টিভি অন না, কিচ্ছু অন না, মানে আমি একদম টিভি অফ, কেউ টিভি দেখতে পারবে না, মানে আমাকে টিভি হারছে কেউ খেলা দেখতে পারবে না। মানে আমি গোল্ডেন গোল পর্যন্ত যাওয়ার পরে গোল্ডেন গোলটা দেখে আমার কাছে কিছুক্ষণ মনে হলো যে দিস রুলস, মানে এই রুলসটা তৈরি করছে শুধু ফ্রান্সের কাপ জিতানোর জন্য, আর কিছুই না।
আলটিমেটলি যেটাই হোক, ফ্রান্স যে খুব জঘন্য খেলছে সেটা না, এখন বড় হয়েছি, বড় হওয়ার পরে বুঝতেছি যে না, ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ ফ্রান্স প্লেড ব্রিলিয়ান্ট ফুটবল। যে ওদের মেইন জিনিসটা হচ্ছে যে ইতালিকে ধামাচাপা দিতে হবে, ইতালিয়ান জব তারা করছে এবং ফ্রান্স ভালো খেলছে। এখন ফ্রান্স টিমে যেমন মাঝে মাঝে চিন্তা করি যে ট্রেজেগে অথবা উইলটোর্ড এদের মতো প্লেয়ারের কিন্তু এখন বর্তমানে অভাব। মানে ফ্রান্স যদিও মোর ট্যালেন্টেড, এখন অনেক ট্যালেন্টেড, কিন্তু এইসব ট্যালেন্টটা হচ্ছে মিলি স্পিড। বাট তখন ট্রেজেগে অথবা উইলডোর যেরকম লাস্ট মোমেন্টে এসে খেলা ঘুরাই দেয়, এরকম কিন্তু আর এখন ফ্রান্স তো টিমে নাই। ফ্রান্স টিম মোর অফ এ মেশিন এখন আমার কাছে মনে হয়। ছিল সাবস্টিটিউট টিমে ছিল এবং ও আগের খেলাটাও সাব হয়ে নেমে গোল দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপার সাব একটা নাম ছিল। আর এখন হচ্ছে কাইন্ড অফ মেশিন, যে অল বল পাস দো এমবাপ্পেকে, এমবাপ্পে কিছু একটা করো, আচ্ছা এমবাপ্পে পারলো না অসময়ে গ্রিজম্যান একটা জাদু করো, মানে ইটস কাইন্ড অফ প্রেডিক্টেবল। মানে আমার কাছে ইভেন লিলিয়ান থুরাম যদি নামে, লিলিয়ান থুরামেরও কাজ হচ্ছে ওকে ঠিক আছে সে দূর থেকে কাউন্টার অ্যাটাক করবে, দ্যাটস মানে কাইন্ড অফ প্রেডিক্টেবল হয়ে গেছে। আগে যেমন প্রেডিক্টেবল ছিল না, এখন প্রেডিক্টেবল হয়ে গেছে। তবে ফ্রান্সের খেলা নিয়ে আমি একটা অ্যাড করি। ভাইয়া হচ্ছে সাইড শরীফ ভাই হচ্ছে কি আপনার নামের একটা পয়েন্ট বলছো না আমার সিমিলার, কিন্তু মাই নেম ইজ কাম ফ্রম দেয়ার, মানে অনেকটা এরকমই। আমার নামটা নানা রাখছিলেন, বাট যখন আমি বড় হয়েছি, যে সময়টা আমার হচ্ছে 9, 10, 11, 12 বছর, তখন কিন্তু মোহামেডানে খেলা নকিব, ইমতিয়াজ আহমেদ নকিব নাম করা খুব স্ট্রাইকার ছিলেন। তো আমি যখন স্কুলে আমার স্যাররা নাম ডাকতেন, আমি যখন হাত তুলতাম তখন সবগুলা স্যার কিন্তু নাকিব না নকিব কোশ্চেনটা করতেন। স্টিল নাও এখনো বয়স্ক অনেক লোকজন বা ওই সময় যারা আছেন এখনো যখন আমার নাম শোনেন জিজ্ঞেস করেন, তখন জিজ্ঞেস করে একটা কমন নাম, নাকিব না নকিব। আমি বলি যে না নাকিব, তখন বলেন তোমার নাম তো সেই বাংলাদেশে একটা স্ট্রাইকারের নামের মতো। এবং আমার মামা এবং তার ফ্রেন্ডরা আমাকে নকিব নামেই ডাকতেন বা বলতেন আদর করেই। এবং ওই মোহামেডানের নকিবের জার্সি সহ, মানে ওই সময়ের কথা বলতেছি, মানে আমার ফ্যামিলিটা মানে খেলাধুলা নিয়ে এত পাগল না, বাট আমার মামা, আমি, আমার ছোট ভাই এরা সব খেলাধুলা নিয়ে থাকে, অল টাইম থাকে। তো মামা দেখা যেত যে ওই ছোট সময়ও সাদা মোহামেডানের জার্সি, তো উনি মার্কার দিয়ে নকিব নাম্বার 8, নকিবের নাম্বার 10 ছিল সরি, ওইটা দিয়ে আমাকে ছোট একটা জার্সি উনি বানাই দিয়েছিলেন। আমি সেটা পরে পরে ঘুরতাম এবং আমার নামও নাকিব, আমি খেলা দেখতেছি মোহামেডানের নকিব। তো একটা জিনিস খুব ভালো লাগতো, মানে সবাই এই জিনিসটাই করতো, মানে অনেকে মনে করতো যে ওই নকিবের নাম দেখে আমার নামটা রাখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি না। বাট আমি এটা খুব এনজয় করতাম যে মোহামেডানের নকিব সাথে আমারকে তুলনা করা হচ্ছে। আর খেলতাম যখন সবাই আমাকে ওইভাবে করে ডাকতো যে নকিব, নকিব নামে খেলতেছে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ জাওয়াদ ভাই ক্যারি করেন। তোমার নাইস একটা টপিক টানলেন, যেটা হচ্ছে নকিব। মোহাম্মদের নকিব কিন্তু আমার ছোটবেলার ফেভারিট প্লেয়ার। এবং আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি সবারই 99 থেকে আমি মোহামেডানের ফ্যান, বাট ওই সময়ের পরে আমি কিন্তু তারে কখনো ন্যাশনাল টিমে খেলতে দেখি নাই, যেটা আমার ব্যাড লাক। আমি তারে জাস্ট হচ্ছে গিয়া ওই মোহামেডানের হয়ে খেলতে দেখছি। এবং যদি আপনাদের মনে থাকে 2000 সালে সে কিন্তু মোহামেডানের হয়ে ওই আবাহনীর সাথে একটা হ্যাটট্রিক করে এবং ম্যাচটা মোহামেডান 4-3 গোলে জিতে। এবং ওই ম্যাচটা টিভিতে দেখাই নাই, বাট ওই ম্যাচের পরের দিন ইনকিলাব ব্যক্ত বাসায়, তো ইনকিলাবে একটা সুন্দর ছবি ছাপাচ্ছে যে সাব্বির, বাংলার ম্যারাডোনা সাব্বির, উনি তখন রিটায়ার, সে মানে নকিবের গালে চুমু খাচ্ছে। তো আমার এই ছবিটা খুবই জোস লাগতো এবং প্রতি খেলায় বসে থাকতাম যে নকিব গোল করবে, নকিবই হয়তো বা আলটিমেটলি মোহামেডানরা জিতাবে। তো যাই হোক, নকিব ভাই এবং নকিব দুজনই ফেভারিট পারসন আমার। ফ্রান্স নিয়ে আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তার আগে একটু কমেন্টটা দেখি যে ভাইজান ফ্রান্সের সবাই মোটামুটি ফর্মে আছে, কিন্তু জিরুট কি ফর্মে আছে বা তাদের কিছু হবে কি জানতে চাই। আচ্ছা যাই হোক, যার কাছে কোশ্চেনটা করতাম, জিরুট আসলে যাদের উনি একটু অফলাইনে গেছেন সোহেল ভাই। তো ফ্রান্সের নিয়ে আমার একটা কথা, জিনিসটা হচ্ছে অফলাইনে না, আমি আছি। আচ্ছা আচ্ছা, আমি জিরুট নিয়ে আপনাদের কাছে যাব। তো ফ্রান্সের নিয়ে একটা কথা হচ্ছে কি, মানে প্রত্যেকটা দেশে ইয়াং প্লেয়াররা কারে ফলো করবে, তারা কিন্তু তারাই ফলো করে তার দেশের যে রোল মডেল আইকন প্লেয়ার, সেই প্লেয়ারটারে ফলো করে। সো জিদান যখন ইয়াংস্টার ছিল 80s এর দিকে, তো তখন ফ্রান্সের ফ্রান্সের সবার আইডল হচ্ছে কিন্তু মিশেল প্লাতিনি। তো মিশেল প্লাতিনি ছিল কিন্তু নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার, এবং ওই সময়ে ফ্রান্স কিন্তু খেলতো আবার ডায়মন্ড মিডফিল্ডার, দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার একসাথে খেলাতো।
ওই সময় মানে দুইটা দেশ এই সিস্টেমে খেলতো, একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে গিয়া ফ্রান্স। তো ফ্রান্সের আইকন হচ্ছে প্লাতিনি, এবং প্লাতিনি দেখে কিন্তু সবাই ওই সময় নাম্বার 10 হইতে যেত। তো 90s এর কথা যদি বলি, জিদান নাম্বার 10 ছিল, তারপরে জর্কায়েফ নাম্বার 10 ছিল, এবং আরো একটা প্লেয়ারটার নাম হচ্ছে, সে 96 ইউরোতে পেনাল্টি মিস করছিল সুন্দর করে, বাবলি চুলো প্লেয়ারটা, নামটা ঠিক ইমিডিয়েটলি আমার মাথায় আসতেছে না। সেও একটা ভালো পটেনশিয়াল নাম্বার 10 ছিল। বাট কথা হচ্ছে ওই 96 ইউরোতে টাই ব্রেকার এসে পেনাল্টিটা মিস করার পরে ওর মানে আলটিমেট ডাউনফলটা শুরু হয়। আর হচ্ছে কি, সে এরপরে আর প্লেয়ার হিসেবে আগাইতে পারে নাই, বাট কিছুদিন আগে সে 2020-21 সালে ক্রিশ্চিয়ান ডুগারি। সে বেস্ট উমেন্স, না ডুগারে না, ওর নামটা জানি কি, সে 2-3 বছর আগে সে উমেন্স টিমের হয়ে সে বেস্ট কোচের অ্যাওয়ার্ড দিচ্ছে। বাবলি করে প্লেয়ার, বাবলি চুলের প্লেয়ারটা ফ্রান্সে কি মানে ফ্রান্সের ন্যাশনাল টিমে সে খেলতো। তো যাই হোক, তো এখন এই জিদান যাওয়ার পরে কিন্তু এই লিগাসিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এখন ধরেন যে এমবাপ্পে আসতেছে, ডেম্বেলে আসতেছে, তারপরে ফ্রান্সে কিন্তু অনেক মানে ইয়াং ট্যালেন্ট কিন্তু অনেকগুলো আসতেছে, কিন্তু সবাই কিন্তু এক ধাঁচের প্লেয়ার। মানে দেখেন যে ভিয়েরা মাকেলেলের আমরা দেখতাম, ওদের টাইপ লাইকেল প্লেয়ার হিসেবে কিন্তু কামাভিঙ্গা আছে, শোয়ামেনি আছে, আবার এমবাপ্পে বলি, ডেম্বেলে বলি, তারপরে কোমেন, তারপরে নতুন একটা প্লেয়ার আসছে কোলো বারকোলা। তো এরা কিন্তু হ্যাঁ, ধরেন যে আলটিমেটলি হচ্ছে কি, ওই যে আমরা হ্যাঁ অরি দেখতাম, মালুদা দেখতাম, এদের কিন্তু আইকন। কিন্তু এরা কিন্তু জিদানের উত্তরসূরি কিন্তু কেউ আসে নাই। মানে হয়তোবা দু একজন ট্রাই করছিল, ওরা কিন্তু পরে আলটিমেটলি ফেল করে যায়। তো ফ্রান্সের খেলাটা কিন্তু যখন নাম্বার 10 থাকে, নাম্বার 10 প্লেয়ার ধরো যে জিদান থাকে, রুই কস্তা থাকে, কাকা থাকবে, রিকুয়েলমে থাকবে, এই নাম্বার 10 প্লেয়াররা থাকলে কিন্তু ওই টিমের খেলাটা একটু সুন্দর হয়, একটু এনজয় করার মতো হয়। কিন্তু সোহেল ভাই যেটা বলছে যে খেলাটা কিছুটা একটু মেশিনের মতো হয়ে গেছে, ওরা যখন বল পায় নাই, ওরা তখন হয় প্রেসিং করতেছে না ডিফেন্ড করতেছে, বলটা পাইলেই শুধু একটা ভালো একটা স্পিড নিচ্ছে। মানে এই যে একটা নাম্বার 10 এর লিগাসির যে একটা অভাব, তো এইটার কারণে কিন্তু আমি যেটা মনে হচ্ছে যে মানে ফ্রান্সের খেলা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওরা যদি জিদানকে ফলো করতো প্লেয়াররা, তাহলে হয়তো বা আমরা হয়তো আরো কিছু স্কিলফুল একটু ক্লাসিক খেলা আমরা দেখতে পারতাম। না ডেফিনেটলি এখানে আমার একটা অবজারভেশন আছে, এটা হচ্ছে যে জিদানের সমানের প্লেয়ার মানে তৈরি করতে হয়তোবা আরো মানে 3-4টা ওয়ার্ল্ড কাপ যাবে, এবং ইয়াং কোন প্লেয়ার যদি তারা মনে করে যে আমি জিদানকে আইডল হিসাবে খেলে তার মতো খেলবো, এবং ফ্রান্সের ন্যাশনাল টিম দিদিয়ের দেশম কোচের আন্ডারে ওরা যদি ওইরকম করে খেলে, দেশম কিন্তু কখনোই হোল্ডিং মিডফিল্ড ওরিয়েন্টেড খেলা খেলায় না, মানে আমরা দেখি নাই। অনেক খেলা সে বিভিন্নভাবে খেলাতে পারে, বাট সে তো লং টাইম ধরে কোচ আছে, এবং সে হচ্ছে একেবারে 4-3-3 একটা কমন একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলে সবসময়, এবং ফুল অ্যাটাকিং, মানে ওদের নিচে বল ওরা হোল্ড করে না, ওরা মিড থেকে দুই পাশ দিয়ে খালি দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। মাঝে মধ্যে হয়তো যখন ওরা অফ দা বলে থাকে তখন তারা মানে পজিশনটাকে নিচে নিয়ে আসে, কিন্তু নর্মালি কিন্তু আমরা অন্য টিম গুলোতে লাইক মানে জিদান রিলেটেড খেলাগুলো জিদান যখন নিজে খেলছে সেম খেলাটাই ছিল, মানে 4-3-3 ফরমেশনে ছিল, বাট জিদান ইটসেলফ মানে ও নিজে একাই কিন্তু মিডফিল্ডটাকে সবসময় রাউন্ড করে 2-3টা প্লেয়ারকে বিট করে নিজের পায়ে বল রাখছে, এবং সবসময় এমন একটা জায়গায় বল থ্রু করে দিছে এটা ডেডলি হয়ে গেছে, যে কোনো স্ট্রাইকারের জন্য একটা ইজি পজিশন হয়ে গেছে। জিদানের তো অনেক খেলা আছে, মানে আমরা কোনটা ছেড়ে কোনটা কথা বলবো, মানে স্পেনকে 2006-এর স্পেনকে নাচাইলো, নাচাই গিয়া ব্রাজিলকে নাচাইলো, পরপর 2টা স্টানিং পারফরমেন্স দিছে কিন্তু জিদান। আর ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স তো আছে, কিন্তু জিদানের ক্লাবের গল্প এগুলো বলতে গেলে আমাদের 2-4টা লাইফ মানে সারা রাত শেষ হয়ে যাবে, তাও আমাদের শেষ হবে না। তো জিদানের মতো একটা প্লেয়ার ফ্রান্স মানে তৈরি করতে পারে না, এটা হয়তো ফ্রান্সের ওই স্টাইলটা এখন আর নাই, তারা ওই অন্যান্য সব টিমের মতো মানে কাপ জেতা লাগবে ওই জায়গাটা চলে গেছে, শিল্পটা বাদ দিয়ে। কাপ জিততে হলে কি করতে হবে, আমি জাওয়াদ ভাইয়ের একটা পোস্ট মনে হয় পড়ছিলাম, সেটা হচ্ছে প্লেয়াররা হচ্ছে তাদের টেকনিক্যাল জায়গা থেকে তারা ফিজিক্যাল জায়গাগুলোতে বেশি এখন কোচরা এবং যারা প্রেফার করছে, এমন কিছু একটা জাওয়াদ ভাই লিখছিলেন কোন একটা পোস্টে। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই, মানে যারা একটু ক্রিয়েটিভ প্লেয়ার তারা কি তাদের টেকনিক্যাল সাইডটাকে ডেভেলপ করে খেলবে, তারা ফুটবলের সৌন্দর্যটা মিডফিল্ডে দেখাবে, নাকি তারা তার টেকনিক সাইডটা বাদ দিয়ে স্পিডি খেলা এবং কুইক কাউন্টারে যাবে, তাদের ফিজিক্যালিটি ডেভেলপ করবে, যেহেতু তাকে উপরের নিচে দুই জায়গায় যেতে হবে, কন্টিনিউয়াস প্রেস করতে হবে আবার বল হোল্ড করতে হবে, দুইটাই। সেটা জাহাদের পোস্টে ছিল, এটা একেবারেই পয়েন্ট মানে টু দা পয়েন্টই হয়, এবং সেটাই হয়েছে। ফ্রান্স ন্যাশনাল টিমটা দেশমের আন্ডারে এই টানা এতদিন খেলতে খেলতে ওরা দেখা গেছে যে এই জায়গাগুলোতে মানে জিদানের জায়গাটা বা জিদানের মতো যে লেগাসি ডেভেলপমেন্টের কথা আসতেছে সেটা ফ্রান্সের টিমে হয়তো দেখতে হলে আমাদের হয়তো আরো 4টা ওয়ার্ল্ড কাপের মতো সময় দেখতে হবে, যদি ইয়াং কোনো প্লেয়ার
জিদানকে আইডল মনে করে, সে যদি স্বপ্ন দেখে যে আমি জিদান হব, এবং তাহলে হয়তো সেটা হওয়া সম্ভব। আদারওয়াইজ এখন ফ্রান্সে হয়তো নেক্সট জিদানের জায়গায় এমবাপ্পে স্টার হচ্ছে এমবাপ্পে, সো ইয়াং প্লেয়ার যারা আসবে তারা হয়তো বা এমবাপ্পেকেই ফলো করবে, গ্রিজম্যানকে ফলো করবে, কিন্তু জিদানের মতো জায়গা তারা হয়তোবা হবে না আমার মতে। এই তো। আচ্ছা, তো এখানে নকিব ভাইয়ের সাথে লাইভ আড্ডায় আমার টপিকটা নিয়ে কথা উঠছে যে 2000 সালে যে ইউরোটা হয়েছে, তো ওইখানে গোল্ডেন বল আলটিমেটলি জিদান জিতে, বাট ওই টুর্নামেন্টে আসলে বেস্ট প্লেয়ার কে? নকিব ভাইয়ের সাথে আনসারটা আমি জানি, তবে আমি আনসারটা আমি সোহেল ভাইয়ের কাছে শুনতে চাই, যেহেতু সোহেল ভাই ওই সময় আমাদের তুলনায় সিনিয়র ছিলেন। মেমোরিতে যদি আসে ওই সময় এই জিনিসটা আসল কথা এখন রিয়েলি আমি ভুলে গেছি বলবো, কারণ কি যেহেতু ইতালি, সো আমার ইতালিয়ান প্লেয়ারদের কথাই ম্যাক্সিমাম মনে আছে। যেহেতু ইতালিয়ান প্লেয়ারদের কথা মনে আছে, সো আমার মাথার মধ্যে প্রথম কথাটাই আসবে হচ্ছে তখন ইতালির হয়ে সবচেয়ে বেস্ট প্লেয়ার আমি আসলে পাওলো মালদিনি ফ্যান, সো পাওলো মালদিনিকে ধরি। এই মানে এটা জাস্ট আমি পার্সোনালি বলি, কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম খেলার কথা মনে নাই। যেমন সেমিফাইনালে ইতালির ক্ষেত্রে আমি বলবো যে সেমিফাইনালে সেই ম্যাচে সবচেয়ে ভালো খেলছিল হচ্ছে একদম মনে নেই আসল কথা, 2000 এর ইউরোর কথাটা মনে নেই। সেমিফাইনালে টোল্ডো ছিল, সেমিফাইনালে টোল্ডো ছিল, হ্যাঁ হ্যাঁ, টোল্ডো গোলকিপার হিসেবে ছিল, হ্যাঁ গোলকিপার বুফন ইনজুরি ছিল না, বুফন তো ইয়াতে ছিলই না, মানে ম্যাক্সিমাম ম্যাচ খেলেই নেই তখন, মানে ইতালির আসলে টোল্ডো চান্স পাইছে। না না না, উল্টা, মানে ইনজুরি, টোল্ডো ইনজুরি কারণে অ্যাকচুয়ালি বুফনের ক্যারিয়ার শুরু হয়েছে। মানে টোল্ডো ওয়াজ বিগ স্টার এট দ্যাট মোমেন্ট, কারণ কি আমার কাছে টোটাল 6টা টোল্ডোর কার্ড ছিল, মানে ওই পেপসির কার্ড গুলো পাওয়া যায় না, আমার কাছে টোটাল 6টা ছিল টোল্ডোর কার্ড। মানে তখন ইতালির ওয়ান অফ দ্য বিগেস্ট কিপারের নাম ছিল টোল্ডো। তো পাগলুকা 94 পাগলুকা, পেরুজি দুইজন যখন রিটায়ারমেন্টে গেছে তখন টোল্ডো এসি মিলানে ছিল, যদি আমি তারপরে জানছি। তো এসি মিলানে টোল্ডো ছিল ওই সময়। টোল্ডো ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট গোলকিপার, যাকে রিপ্লেস করে বুফন, এন্ড বুফন বিকাম ইতালির নেক্সট বিগ থিং। তো যেমন আমার কাছে আসল কথা পাওলো মালদিনিরই ম্যাক্সিমাম ম্যাচের কথা মনে পড়ে। আর একটা মিডফিল্ডার ছিল, মানে নামটা মনে পড়তেছে না, মোস্ট লাইকলি মানে বিয়াজিও সম্ভবত, হ্যাঁ ডিফেন্সিভ, হ্যাঁ হ্যাঁ ডিফেন্সিভ মিডফিল্ডার, হ্যাঁ হ্যাঁ টাকমাথা, রাইট 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 টাকমাথা। ও যেমন না না না, টাকলাটা যেটা, ও যেটা যে নতুন একটা স্ট্র্যাটেজি তৈরি করছে অ্যাকচুয়ালি, যেটা এখন ফ্রান্স ন্যাশনাল টিম যেটা করে সেটা হচ্ছে ফুল বক্স টু বক্স রান। মানে তার কাজটাই ছিল পুরো বক্স টু বক্স রান করবে, এবং মানে সব জায়গায় সে ডিফেন্সেও সে আছে, অ্যাটাকেও সে আছে, ইনফ্যাক্ট সে থ্রু পাস দিতেছে লাস্টে। মানে ওয়ান অফ আ কাইন্ড সে একটা ম্যাচ খেলছিল, যে মানে সব জায়গায় আমি দেখলাম যে এই প্লেয়ারটা ছিল। তো তখন থেকে মানে যেহেতু আমি নিজেও ফুটবলে ব্যাকে খেলতাম, তো সেই হিসেবে এই টাইপের প্লেয়ারদের প্রতি আমার চোখটা বেশি পড়তো। তো খেলাটা চমৎকার লাগছিল, এবং সে সম্ভবত ইয়াতেও ছিল, ইউরো মানে বেস্ট ইলেভেনে ছিল। আর ওই রুই কস্তা সেই টুর্নামেন্টে আসলে সত্যি কথা পর্তুগালের হয়ে রুই কস্তা অসাধারণ একটা, মানে তিনটা ম্যাচ অ্যাটলিস্ট সে অসাধারণ খেলা দিছিল। আর আরেকটা প্লেয়ারের কথা যেটা মনে আছে সেটা হচ্ছে যুগোস্লাভিয়ার মিহাইলোভিচ, তার ফ্রি কিক মানে জাস্ট চোখে ভাসতেছে, এখন আবার চোখে ভাসতেছে, যে একটা কর্নার থেকে হ্যাঁ হ্যাঁ সেন্টার ব্যাক, স্পেন যুগোস্লাভিয়া একটা খেলা 4-4 ড্র হয়েছিল এই টুর্নামেন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাচে আমি ওই ম্যাচের কথা বলতেছি, একটা ফ্রি কিক নিছিল স্পেনের এগেইনস্টে। মানে ইট ওয়াজ শকিং যে সে ডি বক্সের বাইরে থেকে জাস্ট দাঁড়ায় আছে, মনে হইতেছে একদম রিল্যাক্স একজন তখনও তো বেকহাম আসলে আসে নাই, তো হুট করে সে শুট করলো, গোল হয়ে গেল। মানে আমরা তো টিভিতে তো রিপ্লে তো আর ইউটিউবে যখন এখন অনেক দেখতে পারি, তখন তার একটু রিপ্লে দিছে এই শেষ। আরে এটা আরেকবার দেখা দরকার ছিল ভাইয়া। এই ফ্রি কিকে ট্রাই করার জন্য আমি লেফট ফুটে প্রচুর ট্রাই করছি, প্রচুর স্লিপ খেয়ে পড়ে আমার মানে প্রচুর ব্যথাও পাইছি। তো আলটিমেটলি মিহাইলোভিচ ইন্টারের লেজেন্ড, আনফরচুনেটলি আমি ইন্টার ফ্যান না, মানে আমি ঠিক অপোজিট টিমের ফ্যান। তো মিহাইলোভিচ মানে এই কয়েকজন প্লেয়ারের কথা আমার খুব মনে পড়ে যে ওই টুর্নামেন্টে। যাই হোক, তো একটু আমরা প্রেজেন্টে আসি। আমাদের আসলে
পুরান দিনের আলাপ করতে চাইলে আমাদের আরো সেগমেন্ট করতে হবে, এবং হোপফুলি আমরা করবো। দেখা যাক। আমরা এমনিও এখানে যারা পুরান দিনের একটা টপিকস আজকে বলি। আজকে খেলা যেহেতু জার্মানি ভার্সেস স্কটল্যান্ড, আমার এই জিনিসটা আবার মনে পড়ছে সেইবারে বিশ্বকাপে মানে ইউরোতে জার্মানির সবগুলা প্লেয়ার, মানে আমি রাইভাল টিম যেহেতু জার্মানি আমি 9টা প্লেয়ারের নাম জানতাম। তো জার্মানির 9টা টিমের প্লেয়ারের মধ্যে আবার বিয়ের হক ছিল একজন, এরপর হচ্ছে কি জানে ক্রিশ্চিয়ান জিগে, পরবর্তীতে মিলানে খেলে। তো ক্রিশ্চিয়ান জিগে একটা চুলের স্টাইল করে, তো ওই চুলের স্টাইলটা আমরা মানে সৌদি আরবে অনেকেই ফলো করছিলাম। যে এখন যেটা ক্রিশ্চিয়ানো রোনালদো রিসেন্টলি করে, যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো চুল অনেক ছোট, তো এরকম করে একটা টান দে। তো জিগের চুলগুলো ছিল বড় বড়, ঠিক এই জায়গা থেকে একটু টাক করা। তো জিগে মানে জার্মান টিমটা অনেকগুলোই ভালো প্লেয়ার ছিল। আনফরচুনেটলি জার্মান সেবারে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে, কোনো গোল না দিয়ে। একটা গোলও দেয় নাই। তো এই আজকে জার্মানির খেলা শুরু, যদিও জার্মানি আজকে ঠিক উল্টাটা করবে, কারণ কি জার্মানি নিয়ে যতই মানুষ হাই থটস হোক না কেন, জার্মানি টিমে কিন্তু এখন বর্তমানে স্পেসিফিক স্টার বলে মানে আমি অন্তত মনে করি স্পেসিফিক স্টার বলে কেউ নাই। জাস্ট আমার ধারণা মতো, যদিও আমি কাই হাভার্টজকে সবাইকেই চিনি, কিন্তু স্পেসিফিক স্টার কিন্তু নাই। অ্যাজ এ টিম তারা কিন্তু পুরোটা একটা টিম হিসেবে আছে, হুইচ ইজ গুড। তো আচ্ছা, নকিব ভাই, সোহেল ভাইয়ের কাছে, যে ইতালি কি এবার আন্ডারডগ না ডার্ক হর্স, মানে কি রাখবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে? আউটসাইডার, টুর্নামেন্টের আউটসাইডার। তবে ইতালি এবারে ডিফেন্ড করতেও পারে, কিন্তু আমি তাদেরকে কোনো ডার্ক হর্সও ধরতেছি না, কোনো ফেভারিটের তালিকাও ধরতেছি না, আন্ডারডগও বলবো না। কারণ কি পুরা ইতালি টিমটাই নতুন করে রিজুভেনেট হয়েছে। গত ইউরোতে যারা যারা খেলছে কেউই কিন্তু এবারে ইউরোতে নাই। একজন আছে জর্জিনহো, আর দোনারুমা আছে, যদিও দোনারুমা এখন ম্যাচিউর, কিন্তু একটা গোলকিপারের উপরে ডিপেন্ড করে কিন্তু ফুল টিমটা আমি বলবো না যে একটা পুরাতন টিম আসছে। আর জর্জিনো, আমরা ইতালি ফ্যানরা 90% ইতালি ফ্যানরা জর্জিনোকে হেট করে, আমি বাদে, আমি জর্জিনোকে খুব পছন্দ করি, কিন্তু 90%ই কিন্তু জর্জিনোকে হেট করে, এবং একে হেট করার পিছনে অনেক কারণ আছে। তাকেই পেনাল্টি দিতে হবে এবং সে পেনাল্টি মিস করবে। তো আলটিমেটলি মানে ইতালি ইজ এ নিউ টিম। ওর শটটা এখন বুঝতে গেছে, সব গোলকিপার এটা ভিতরে ফেলে। হ্যাঁ, রাইট সাইডে। ইভেন অন্যান্য প্লেয়াররাও এটা ট্রাই করতে পারে। জর্জিনহো সবাই হেড করলেও যার ক্লাবের প্লেয়ার এখন, সে আশা করি তারে হেড করে না। নকিব ভাই, এবার আপনি একটু জর্জিনহো ডিফেন্ড করেন, প্লাস ইতালি নিয়ে বলেন। আচ্ছা, ইতালি নিয়ে ভাই যেটা বলছে আমি ওনার সাথে দ্বিমত করবো না একবারে। কারণ কি অন্য সব গবেষণা বাদ, ওরা পড়ছে স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, 4টা টিম এখানে। আর এই জাতীয় গ্রুপগুলো থেকে আমরা গ্রুপ অফ ডেথ বলি আর যাই বলি, এই জাতীয় গ্রুপগুলো থেকে কিন্তু ছোট দলগুলো সারপ্রাইজিংলি ভালো করে ফেলে, মানে হিস্টোরিক্যালি আমরা যদি দেখে থাকি। তো এখন যদি আমি আলবেনিয়াকে ছোট দল ধরি, ছোট দল ধরাটা ঠিক না। এখন হয়তো আমি বলতে পারি যে ওরা হয়তো কোনো একটা অঘটন ঘটাতে পারে। এখন ইউরোর যে অবস্থা হয়েছে, মানে সবগুলো টিম ওরা যে কোয়ালিফাইং রাউন্ড খেলে আসছে, এটা কিন্তু প্রুভ করে আসছে তাদেরকে। এখন স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া এবং হচ্ছে আলবেনিয়া, এই 4টা দলের মধ্যে কিন্তু ইটালি ইউরো চ্যাম্পিয়ন হইলো। আমি কিন্তু আলবেনিয়ার পরে ইটালিকে রাখতেছি, আমি পার্সোনালি। আমাকে মানে কেউ ভুল বলতে পারে, মানে এটা কি বলতেছেন, বাট খেলার অবস্থা যে ভাই যেটা বললো যে একটা ইউরো জেতার জন্য আমি যদি অভিজ্ঞ প্লেয়ারদেরকে বা যারা এরকম খেলে আসছেন একটা নতুন দল নিয়ে আসি, তারা ফাইনাল পর্যন্ত গিয়ে কাপ নেওয়াটা ইজ ভেরি টাফ। হ্যাঁ, হয়তো বা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, সেকেন্ড রাউন্ড যেতে পারে, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, বাট ইট ইজ ভেরি টাফ। মানে এরকম কিছু করতে হলে ইটালিকে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড খেলা খেলতে হবে, সোজা কথা। কারণ স্পেন, ক্রোয়েশিয়া, এই 2টা দল, মানে ক্রোয়েশিয়াকে তো আমরা বাঙালিরা কিন্তু নর্মালি ক্রোয়েশিয়া নিয়ে ঘাটি না, কিন্তু লাস্ট 20টা বছর ক্রোয়েশিয়াকে দেখেন, এদেরকে আপনি সেমিফাইনাল ছাড়া বাইরে পাবেন না। সো ওয়ার্ল্ড কাপে ধরেন, এদের ইউরোকে ধরেন, যেখানে ধরেন ক্রোয়েশিয়া আউট অফ নোয়ার তারা এসে একটা জায়গা নিয়ে নিচ্ছে কোনো না কোনো ভাবে। আমরা কিন্তু ওদেরকে নিয়ে ভাবি না বা গল্প করি না বা ওদের কথা হয় না, বাট এদের খেলার স্টাইল এবং এরা যেভাবে করে খেলে আসতেছে, বুড়া হোক নতুন হোক, ওরা একটা চর্চা, মানে একটা কালচার ডেভেলপ করে ফেলছে ক্রোয়েশিয়া খেলায়। স্পেনকেও আমি কিন্তু ক্রোয়েশিয়া পরে রাখতেছি, মানে আমার হিসাবে পার্সোনাল অপিনিয়ন বলতেছি। এই 3টা দলের মধ্যে থেকে ইটালি ফাইট ব্যাক করে সেকেন্ড রাউন্ডে যাওয়া, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ একবার ইটালির জন্য। সেই জন্য থেকে ডার্ক হর্সও বলা যাচ্ছে না, আর ওই যে ওরা যে এবার যে কাপটা ডিফেন্ড করবে সেটাও মানে ওইভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমি কিন্তু মনে থেকে চাবো
যে ইতালি ওই যে প্রথম ভালোবাসা, এই দলটা জিতলে আমার ভালো লাগবে, বাট স্ট্যাটিস্টিক্যালি বর্তমান যে সিচুয়েশন তাতে ভাইয়ের কথা অনুযায়ী ইতালিকে ওই যে বাইরেই রাখতে হবে, মানে এই দুইটার মধ্যে কোনো জায়গায় রাখতে পারবো না। যেহেতু আমরা অনেকদিন ধরে খেলা দেখি, এটা আমাদের মত, এটা নতুন যারা মানে তাদের একরকম হতে পারে, ইটালি ফ্যান যারা তারা এক একজনের একটা মত হতে পারে, এটা আমাদের মত, মানে আমরা খেলা দেখে আমাদের যেটা মনে হয় যে আসলে এই এই গ্রুপ থেকে ইটালি যাওয়াটা টাফ, গেলে তো ভালো, বাট যাওয়াটা টাফ। আর জর্জিনোকে ডিফেন্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে, জর্জিনো যখন আসলো চেলসি থেকে, যখন আমাদের ঘরে আসলো, জর্জিনোকে কিন্তু আমার ওই মার্জিও সারির আন্ডারে যখন চেলসি আন্ডারে যখন সে খেললো, আমার খুব ভালো লাগতো। আর প্রিমিয়ার লিগে সে যখন পেনাল্টি নেওয়ার এই চালনটা শুরু করছে, এর আগে অনেকেই করছে, বাট ও কন্টিনিউয়াসলি এই পেনাল্টিটা যে ওই নিবে, পৃথিবীর আর কেউ নিবে না, এবং ও যে নিয়ে যাচ্ছে এবং চেলসির খেলার ধরন ওর উপর কেন্দ্র করে হয়েছে, ওর সাথে হ্যাজার্ড খেলছে, ও আরো প্লেয়াররা খেলছে। সো চেলসির খেলা স্টাইল এবং চেলসি যেই মানে মিডফিল্ড ওরিয়েন্টেড যে অ্যাটাকিং খেলাটা চেলসিটা খেলছে সারির আন্ডারে, এরপর তো অনেক কোচ গেছে, বাট সারির আন্ডারে চেলসিকে আমার খুব ভালো লাগতো। কাপ জেতা না জেতা সেটা পরে কথা, সবাই তো কাপ দিয়ে আসলে টিমকে মূল্যায়ন করতে চায়। আমরা নর্মালি বা আমি নর্মালি কাপ দিয়ে কখনো কোনো টিমকে মূল্যায়ন করি না, কারণ কাপ দিয়ে যদি টিম মূল্যায়ন করতাম তাহলে, এটা আমি অনেক বলি, তাহলে 20টা দলের সাপোর্ট করা লাগতো, কারণ একবার এক একজন কাপ নিবে, কেউ টানা কাপ নিবে না। আমি যদি কাপ নিয়ে যদি টিম নেই, তাহলে আমি আজকে রিয়াল মাদ্রিদ, কালকে বার্সেলোনা, পরশু লিভারপুল, তরশু সিটি, তার আগে এরকম বিভিন্ন দল হয়ে যাবে। তো মাঝখানে আমি একটু ভাঙ্গা দিই, তাহলে তো আর আর্সেনাল সাপোর্ট করা লাগতো না ভাই। কারণ এটা মানে এটা হচ্ছে কি, ওই যে বললাম না, ছোটবেলার প্রেম। তো যেই সময় থেকে খেলা ভালো লাগে সেই সময় কিন্তু আর্সেনাল ওয়াজ রিয়েলি স্ট্রং, এবং আর্সেনাল ওই সময় থেকে যা খেলা দেখে আসছি, আর্সেনালকে পছন্দ করার ব্যাপারে গল্পটা একেবারেই আলাদা। ওইটা আমি যদি যাওয়ার সুযোগ দেয় তখন বলবো। এখন যেহেতু এই টপিকটা আসতেছে, জর্জিনো, ওকে নিয়ে আমার মানে খুব বেশি আশা ছিল, টু বি অনেস্ট, খুব বেশি আশা ছিল। কারণ ওর মতো একটা প্লেয়ার আর্সেনালের মিডে যখন আসলো, আর্সেনালে কিন্তু কিছু ছিল না, একেবারেই নতুন টিম বানাচ্ছে মিডে, মানে ও তো ওডেগার্ডও এইবার এবং গতবার ভালো খেলতেছিল, মানে আর্সেনাল মানে ওদের কোনো কিছুই ঠিকঠাক ছিল না, কে খেলবে, কে মানে হোল্ড করবে, কে নিচে নামবে, কে উপরে যাবে, এরকম একটা মেসাকার অবস্থা ছিল অনেকদিন ধরেই। তো তারপর ওর উপর আশা ছিল, ও কতটুকু ফিল আপ করতে পারছে, ওইটা আশাটা পূরণ করতে পারছে কিনা আমার 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 মনোভূত হয়নি। তবে এই সিজনে যে কটা ম্যাচ খেলছে বেচারা ভালো খেলছে, মানে এই বয়সে এসেও সে এই টিমের সাথে, মানে আর্তেতার যে কম্বিনেশনটা ও যে চাচ্ছে, কারো কারো রিপ্লেসমেন্ট, মানে দেখা যাচ্ছে 65 মিনিটে পরে ওকে নামাচ্ছে। আর ওই গত সিজনে আমাদের বাসপাখিকে একটা গোল দিছিল না, বাসপাখির মাথায় লেগে ঢুকে গেছিল গোলটা, আপনাদের খেলা আছে কিনা, আস্টন ভিলার এগেইনস্ট আর্সেনাল, আর আস্টন ভিলার একটা খেলায় জর্জিনো আউট অফ দ্য মানে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা শট নিয়েছিল, বারে লেগে মার্টিনেজের মাথায় লেগে বলটা ঢুকে গেছিল ভিতরে, ওই একটা গোল, ওইটা শটটা খুব ভালো ছিল। এছাড়া বেশ কয়েকটা পারফরমেন্স মানে ভালো ছিল, খারাপ ছিল না ওভারঅল। জর্জিনো জাস্ট হচ্ছে কি একটু বেশি মানে একটু স্লো, বর্তমান সময়ের স্পিডি প্লেয়ারদের সাথে ও একটু স্লো, ও ঠান্ডা মাথায় খেলতে পছন্দ করে। আর একটা ব্যাপার যেটা যদি কেউ খেয়াল করে থাকে সেটা হচ্ছে হি ইজ এ গুড কলার, মানে যেহেতু সে লিডার, নেতা, সে কিন্তু কল দিয়ে খেলা, আপনারা খেলা খেয়াল করে দেখবেন, সে যখন মাঠের ডান পাশে থাকে তার পিছনে একটা রাইট ব্যাককে সে সবসময় পিছনের দিকে থাকতে বলে, আর সে যদি এই জায়গাটা ছেড়ে বাম দিকে চলে যায়, সে তখন আবার ইশারা দিয়ে প্লেয়ারটাকে উঠাতে বলে। তো এই কাজগুলো যখন একটা বড় প্লেয়াররা করে, তখন ছোট প্লেয়াররা বা হচ্ছে তার রাইট বা লেফট সাইডের প্লেয়ারের সাইড গুলোকে ওরা হচ্ছে দুইটা বারের মতো স্ট্যান্ড করে রাখে যাতে ডিফেন্সটা ঠিক থাকে। তো ফুটবল খেলা কিন্তু আমরা দেখি বাইরে থেকে যে মনে হয় ফুটবল খেলায় কোনো ক্যাপ্টেনের কোনো কাজ নাই বা লিডারদের কোনো কাজ নেই, বাট কোন প্লেয়ারটা কোন জায়গাটায় থাকবে, তার কাছে বল না থাকলেও সে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে, এটা আমরা অনেকে বুঝি না বা দেখতে চাই না। ওই জায়গায় প্লেয়ার গুলোকে নিয়ে যাওয়া, থাকা, এটা থিয়াগো সিলভার মধ্যে আছে ব্রাজিলের। মালদিনি তো অলওয়েজ এখানে বস ছিল অল টাইম, মানে মালদিনির কথা মানে মানুষ শুধু তার ট্যাকেল গুলো দেখে, বাট ওর গেম সেন্স এবং ও হচ্ছে যেভাবে করে প্লেয়ার দেখে, মানে সে এই ডিফেন্সে দাঁড়িয়ে থেকেও কিন্তু স্ট্রাইকিং এ আপনার সেই অপোনেন্ট বক্সে কোন প্লেয়ারটা থাকবে, সেখানে স্ট্রাইকার থাকবে নাকি মিডে কেউ থাকবে, সেটা কিন্তু সে কল দিয়ে ঠিক করে দিত এবং ইশারা দিত আমি তোমার কাছে বল পাঠাচ্ছি, পিললো, তারপর সেটা শুরু করলো। তো এই যে মানে ফুটবল খেলার হেরিটেজ গুলো কিন্তু আসলে বড় বড় প্লেয়াররা এইভাবে করে তৈরি করে আসছে, এগুলো রাতারাতি তৈরি হয়নি। তো ওই এই জায়গাগুলো থেকে কিন্তু ধরেন জর্জিনো ওদের মাপের প্লেয়ার না, বাট সে ওই স্টাইলটা ফলো করে বা সেগুলো ক্যারি করছে, ওগুলো তার মধ্যে ইনহেরিট হয়েছে, সে ইটালিয়ান যেহেতু সেগুলো তার রক্তে ছিল পাইছে। তো এই জায়গায় আমি জর্জিনোকে ডিফেন্ড করতে পারি। জাদ ভাই, রক্ত কিন্তু সে ইতালিয়ান না, আচ্ছা রক্ত ইতালিয়ান না, হি ওয়াজ মানে ওইটাই রক্ত, হ্যাঁ সরি, রক্ত ইটালিয়ান না, বাট ইতালিতে বড় হয়েছে বড় হয়েছে।
জর্জিনহোরে যদি আমি নিয়ে বলি, সে কিন্তু একটা রেয়ার টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডার। হ্যাঁ, ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু সে, বুস্কেটস, তারপরে ইংল্যান্ডের ছিল মাইকেল ক্যারি, এরা কিন্তু খুবই রেয়ার টাইপের। এরা হচ্ছে গিয়ে কিছু স্পেসিফিক কোচের আন্ডারে কিছু স্পেসিফিক সিস্টেম ভালো খেলে, কিন্তু যখন ভালো খেলবে তখন সে কিন্তু ওয়ার্ল্ডের টপ মিডফিল্ডারদের একজন। কিভাবে একজন, লাইক জর্জিনহো কিন্তু ফাস্ট না, এবং সে কিন্তু হার্ড ট্যাকলার না, এবং পুরো মাঠ কিন্তু কভার করে খেলে না। সে যেটা করে কি, সে একটা নির্দিষ্ট পজিশনে থাকে, ওই পজিশনে যখন বল দেওয়া যায় আশেপাশে সে কিন্তু চার্জ করে। তো সিমিলার টাইপে কিন্তু অনেকটা পিলো খেলতো, টনি ক্রুসও খেলতো। তবে এদের সাথে মানে মানে জর্জিনহো, বুস্কেটস টাইপ প্লেয়ারদের ডিফারেন্স কি, এদের কিন্তু পজিশন সেন্সটা ভালো থাকে, যে কখন কোন পজিশনে থাকলে সে বলটা ইন্টারসেপ্ট করতে পারবে, অথবা সে একটা প্লেয়ারকে গিয়ে ট্যাকল করতে পারবে। তো ওইটা কিন্তু সেই সেন্সটা তাদের থাকে, এবং এই রোলটা আমরা ভোলান্তে বলি। তো এই রোলে ভালো করতে হলে প্লেয়ারদের কিন্তু গেম সেন্সটা অনেক ভালো থাকতো, গেম রিডিংটা অনেক ভালো থাকতো। এই যে বললেন যে জর্জিনহো কিন্তু অলওয়েজ প্লেয়ারদেরকে ডিরেকশন দিতে থাকে, মানে এই সেন্সটা কিন্তু তাদের থাকা লাগে। এখন সে যখন আসলে ইংল্যান্ডে আসছে, সে তো ইংল্যান্ডে প্রথমে আসছে চেলসিতে ফার্স্টে সারির আন্ডারে ছিল। তো সারি আসলে চেলসিতে গিয়ে ইংলিশ ফুটবলের সাথে সে নিজে মানাতে পারে নাই। বাট জর্জিনহো যদি এনিহাউ গার্দিওলার টিমে যাইতো, তাহলে কিন্তু আমরা জর্জিনহো ইংল্যান্ড হিস্টোরিটা ডিফারেন্টলি পাইতাম। সে কিন্তু যার হাতে যাওয়া দরকার ছিল তার হাতে কিন্তু যায় নাই। ওকে, সে সারি হাতে ছিল, বাট সারি হচ্ছে কি, সে নাপোলিতে ভালো ছিল, বাট সে কিন্তু পরে বিগ টিমে যখন সুইচ করলো, জুভেন্টাসে গেল, চেলসিতে গেল, কিন্তু তখন কিন্তু ওই প্রেশারটা সে নিতে পারে নাই, ওইভাবে সে ম্যানেজমেন্টটা করতে পারে নাই। এটা একটা ফ্যাক্টর। তো যাই হোক, তো জর্জিনহোর আসলে পেনাল্টি নিয়ে আসলে ডিফেন্ড করার কিছু নাই। তো একটা প্লেয়ার যখন কন্টিনিউয়াসলি পেনাল্টিতে ফেল করতেছে, কোনো ভ্যারিয়েশন আনতেছে না, তখন আসলে তার রোলটা স্যাক্রিফাইস করা উচিত নিজ দায়িত্বে। তবে ইতালি নিয়ে আমার একটা ইন্টারেস্টিং প্রেডিকশন আছে। ইতালির গ্রুপমেট হচ্ছে কিন্তু দুইটা ভিকটিম হচ্ছে স্পেন এবং ক্রোয়েশিয়া। স্পেন এবং ক্রোয়েশিয়া কিন্তু লাস্ট যে উইফা নেশনস লিগ হইলো, ওই দুইটার ফাইনালিস্ট ছিল। তো ওদের খেলার স্টাইল হচ্ছে, দুইটা টিমই কিন্তু মিডফিল্ডে খেলতে পছন্দ করে। তো মিডফিল্ডে ওরা পজিশনটা রাখবে, তো ওইখান থেকে তারা শর্ট পাসিং করে তাদের একটু স্কিল মুভমেন্ট, ড্রিবলিং দেওয়া তারা কিন্তু ওঠার চেষ্টা করবে। স্পেন একটু ডিফারেন্ট হয়েছে এবার। স্পেন এবার কিন্তু মিডফিল্ড বেসড কিছুটা না, তারা কিন্তু এবার কিছুটা উইং বেসড। কিন্তু দুই দলের কিন্তু একটা সমস্যা কিন্তু কমন, এটা হচ্ছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড নেই। গোল করবে কে? নেশনস লিগে ফাইনাল দিয়ে যদি বলি, ওরা খেলতেছে কিন্তু আলটিমেটলি গোলের সামনে গিয়ে কিন্তু ওরা আর কি কোনো ক্লু পাইতেছে না। তো ক্রোয়েশিয়ার মেইন স্ট্রাইকার খুব সম্ভবত এবার পেট্রোভিচ নাকি যেন, আমি তার নামটা খেয়াল নাই, পেটকোভিচ হতে পারে। আর স্পেনের কিন্তু আলটিমেট নাম্বার লাইন কিন্তু কে, মোরাতা হতে পারে, অথবা ওই জেরার্ড মোরানো হতে পারে। কেউ কিন্তু প্রলিফিক স্কোরার না, মানে যে ওরা যে লেভেলে চান্স ক্রিয়েট করবে, ওটার জন্য যে লেভেলের স্কোরিং এবিলিটি দরকার, ওটা কিন্তু কেউ না। তো ওদের কিন্তু দুই দলে কিন্তু ফিনিশিং একটা সমস্যা আছে। তো ইতালির যদি এদের সামনে যখন খেলা পড়বে, এখন হিস্টোরিক্যালি ইতালি কিন্তু টাইপ মেন্টালিটি। তো ওদের এই যে নাম্বার 9 দুর্বলতা, এটা যদি ইতালি সামহাও কাজে লাগাইতে পারে, কোনো একটা গোল যদি আদায় করে নিতে পারে, তাহলে কিন্তু স্পেন ক্রোয়েশিয়া দুইটারই কিন্তু খবর হয়ে যাবে ইতালির ডিফেন্স ব্রেক করতে। ইতালি যদি তাদের হিস্টোরিটা মেনটেন করে, আর কি, ইতালি কিন্তু এইভাবে অনেকবার আউট অফ ইকুয়েশন এভাবে কিন্তু ম্যাচ বের করে নিচ্ছে। তো এই ট্রিক্সটা যদি খেলতে পারে স্পেন ক্রোয়েশিয়া, তাহলে কিন্তু ইতালির একটা ভালো চান্স আছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ওরা নেক্সট রাউন্ডে চলে যাওয়া, যেটা আমার মনে হচ্ছে। যে ইতালির আমরা আন্ডারস্ট্যান্ড করতেছি, বাট ওরা কিন্তু নেক্সট ম্যাচ চলে। আবার ইউরোর কিন্তু দেখেন, ইউরো কিন্তু এক গ্রুপ থেকে 3টা টিম যাবে, সো দেয়ার ইজ অলওয়েজ পসিবিলিটি। আর নকআউটে গেলে ইতালি ডিফারেন্ট খেলতে পারে। এবং ইতালির যদি বলি, ওরা কিন্তু 12-16 দুইবারে কিন্তু ওরা আউট অফ মানে কনসিডারেশন ছিল, দুইবারই কিন্তু ওরা ভালো খেলছে। তো ভারতে তো সেমিফাইনালে গেল, 16তে গিয়ে ওরা জার্মানির সাথে একটা টাইব্রেকার হারে, কিন্তু মানে খুব টাফ কন্টেস্ট ছিল জার্মানির সাথে। তার আগে স্পেনকে ওরা নকআউট করে, আর 21-এ তো আর কি ইউরো জিতলই। এটা তো চ্যাম্পিয়নই না। গুড অবজারভেশন, এটা পয়েন্টটা ঠিক আছে। এইখানে আমি কিছু একটু দ্বিমত। সেটা হচ্ছে ক্রোয়েশিয়া অ্যাকচুয়ালি তো মদ্রিচ বেস্ট টিম, মানে এইখানে সবকিছু অ্যাকচুয়ালি মদ্রিচের উপরে ডিপেন্ড করে খেলাটা সাজায়। তো ক্রোয়েশিয়া অ্যাকচুয়ালি কোনো প্রলিফিক গোল স্কোরার নাই এখন এই মুহূর্তে, মানে পুরো ক্রোয়েশিয়া মানে নেশনই নাই। তো
ক্রোয়েশিয়া ওই মদ্রিচের উপরে ডিপেন্ড করে। তো এখানে যেটা করতে হবে, ইতালি আসলে কোচ হচ্ছে স্প্যালেত্তি। তো স্প্যালেত্তি কিন্তু রিসেন্টলি যেহেতু নাপোলিকে নিয়ে একটা খুব ভালো একটা খেলা দিছে, তো স্প্যালেত্তিকে কিন্তু অনেকেই চেনার কথা। তো স্প্যালেত্তি একটু ডিফারেন্ট ধাঁচের খেলে, মানে ও করে না ওই ম্যান টু ম্যান মার্কিং, যে ইতালিয়ান যে প্রিভিয়াস ম্যান টু ম্যান মার্কিং, ও কিন্তু এই জিনিসটা ট্রাই করছিল নাপোলিকে নিয়ে, যেটা লবোৎকা এবং অ্যাঙ্গুইসা করতে পারছিল। ইতালি টিমে কিন্তু সেই ক্ষেত্রে আছে জর্জিনো এবং বারেলা। তো বারেলা এখানে মেইন ফোকাসটা থাকবে বারেলার উপর, কারণ ম্যান টু ম্যান মার্কিং এর ক্ষেত্রে কিন্তু মদ্রিচকে মার্ক করার দায়িত্ব আইদার জর্জিনো অথবা বারেলা, যে কোনো একজনের হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপার হ্যান্ড উইল গো টু মদ্রিচ। কারণ কি, মদ্রিচ অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, গ্রেট ট্যালেন্টেড, সে কিন্তু স্পিডি বোথ, মানে বারেলা থেকে সে কম স্পিডের, জর্জিনো থেকে বেশি স্পিডের। আবার বেরালা থেকে কিন্তু সে বেশি বুদ্ধিমান, জর্জিনো থেকে ইকুয়ালি অথবা মদ্রিচ বেটার। তো এখানে মেইন খেলাটা অ্যাকচুয়ালি মিডফিল্ড, এটা আমি অ্যাগ্রি করি, মিডফিল্ড অ্যাগ্রি। বাট ওই যে নাম্বার 9 নাই, ওইটার একটা কাজ করা, আমি মনে করি সেটা না করে বরং ইতালির যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে প্রথম একটা গোল করা। হোয়াট এভার, মানে ইতালির যে ট্রেডিশনাল খেলা, আগে যে খেলাটা খেলতো, আগে ভাগে গোল দাও, নাহলে খেলার শেষে গোল। এই জিনিসটা যদি করে তাহলে ইতালি একটা চান্স আছে এবারে ভালো করার। আর স্পেনের এগেনস্টে, আর বাই দ্য ওয়ে আরেকটা স্ট্যাটিস্টিক অনেকেই জানে সম্ভবত, ক্রোয়েশিয়া কিন্তু এখন পর্যন্ত ইতালির কাছে হারেনি। ক্রোয়েশিয়া একমাত্র নেশন, এন্ড প্রিভিয়াসলি আগে যখন যুগোস্লাভিয়ার আন্ডারে ছিল, যুগোস্লাভিয়া কিন্তু ইতালির কাছে হারেনি। তো ওই লেগেসিটা এখনো ক্রোয়েশিয়া ধরে রাখছে। তো এইবারে যদি হারায়, ইট উইল বি ফার্স্ট টাইম। এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ এমন একটা মাঠে, যে মাঠে ইতালি কোনোদিন হারেনি। ইভেন 2006 ওয়ার্ল্ড কাপ যদি মনে থাকে, আমরা ডটমুন্ডের ইদুরা পার্কে আমরা কিন্তু জার্মানিকে হারায় আসছি। তো ক্রোয়েশিয়ার সাথে আমাদের খেলা ওই মাঠেই পড়তেছে। তো এই প্রথম হয়তোবা ক্রোয়েশিয়াকে একটা চান্স থাকবে হারানোর, লাস্ট খেলা যদিও। আর এর আগে ফার্স্ট ম্যাচটা আলবেনিয়ার সাথে, ওইখানে মেইনলি বোঝা যাবে যে আসলে ইতালি মিডফিল্ডটা কিরকম ভাবে সাজাচ্ছে। কারণ কি, এবারে দুইজন ডিফেন্ডার নিচ্ছে, দুইজনই কিন্তু নতুন। এবারে ইতালির ডিফেন্স, আমি জানি না বাকিরা স্কোয়াড সম্পর্কে কতটুকু আইডিয়া আছে। সবচেয়ে সিনিয়র যে মেম্বাররা সবাই কিন্তু আউট। এবারে ইতালির সবচেয়ে সিনিয়র মেম্বার হচ্ছে ডি লরেন্জো, যার এখনো 50টা ম্যাচ হয়নি। তো ইতালি তুলনামূলক আসলে ইয়াং একটা টিম, নতুন একটা টিম। এবং স্প্যালেত্তি বরাবর যেই কাজটা করে, যে সে ওই যে জানি যে রিস্ক নেয়, ওইভাবে কিন্তু এবারে রিস্ক নিচ্ছে। তো ওর ট্রেনিং যতটুকু ভিডিও দেখলাম, ট্রেনিং ভিডিও দেখে আমি যেটা দেখলাম যে মেইনলি ও ট্রাই করতেছে মিডফিল্ড ব্লকেজ। তো ওর প্রাইমারি টার্গেট হচ্ছে আইদার ওই মডরিচের এগেইনস্টে মিডফিল্ড ব্লকের যে সিস্টেমটা, ওই জিনিসটা করা, যে মডরিচের কাছে বল না যাক, বাস ক্রোয়েশিয়া খেলতে পারবে না। মডরিচের কাছে বল গেলে ক্রোয়েশিয়া জিতে যাবে, কিন্তু মডরিচের কাছে যাতে বল না যায় সেই ব্যবস্থা। আর স্পেনের ক্ষেত্রে আমি আসলে স্পেনের রিসেন্ট খেলা দেখি নাই। তো স্পেনে মোস্ট লাইকলি ওই যে বার্সেলোনার দুইজন মিডফিল্ডার আছে, ওরা তো ইউজুয়ালি চান্স পায়, তিনজন মিডফিল্ডার আছে যারা ইউজুয়ালি ওই যে মানে উইং বেস চলে যাচ্ছে। একটু ইন্টারাপ্ট করি, তো বার্সেলোনার দুজন মিডফিল্ডার স্পেনের স্টার্টার হওয়ার কথা, গাভি আর পেদ্রি। তো গাভি এবার ইনজুরি, পেদ্রি স্টার্ট করবে। এবং না বার্সেলোনার উইঙ্গার হচ্ছে লামিন ইয়ামাল। তো ইয়ামাল তো ওর কথাই বলছি, লামিন ইয়ামাল। হ্যাঁ ওর খেলা মানে এদের কথা, পেদ্রি, গাভি এবং ইয়ামাল। তো এদের কথা বলছিলাম, ওদেরকে যেমন ব্লক করার জন্য আসল কথা দরকার স্পিড, যেটা জর্জিনোর মধ্যে নাই। মানে এটা জাস্ট আমার কাছে মনে হইতেছে, ইতালি যদি জর্জিনোকে ড্রপ করে বারেলা এবং সাথে পেলেগ্রিনিকে খেলে, হু ইজ অলসো এ ভেরি ফাস্ট প্লেয়ার, এদেরকে খেলারই কিন্তু একটা পজিটিভ একটা সাইন আসবে। এই কারণে মানে এবারে ইতালি নিয়ে আমি একটু হোপফুল কম। জর্জিনো তো ক্যাপ্টেন, মেবি ক্যাপ্টেন তো মেবি না ক্যাপ্টেন দোনারুমা। যাই হোক, ইউরোপিয়ান টিম নিয়ে অনেক আলাপ হলো। এবার একটু আমরা আমেরিকার দিকে যাই, মানে সাউথ আমেরিকা। মানে খেলাটা সাউথ আমেরিকান, কিন্তু খেলা হবে আমেরিকাতে, এবং আমেরিকা সহ আমেরিকান টিম গুলো খেলবে। তো এখানে একটা কমেন্ট আসছে একজন ব্রাজিল ফ্যানের, যে নতুন কোচ ডোরিভালকে নিয়ে আমরা আশা করতে পারি কিনা। তো দলটা একটু এলোমেলো তার ভাষ্য মতে। তো আমরা যদি রিসেন্ট রেজাল্ট গুলা দেখি, আমি দুটা ম্যাচ দেখি নাই লাস্ট, বাট মেক্সিকোর ম্যাচের সাথে সেকেন্ড হাফটা আমরা দেখছিলাম। তো ওই ম্যাচটা 3-2 জিতে এনরিকে একটা গোল করে।
আবার হচ্ছে গিয়ে ইউএস এর সাথে 1-1 করে ড্র করে। তো নকিব ভাই মানে এই যে ব্রাজিল টিমটা ওরা ডরিবাল ইয়ে করলো, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে নেইমার ক্যাসেমিরো নাই, লজিকও আছে যে নেইমার তো খেলার মধ্যেই নাই, প্লাস ক্যাসিমিরো ফর্মটা ডাউন করছিল, বাট যে প্লেয়ার গুলোকে কল করছে এর মধ্যে যদি ভিনিসিয়াস, রদ্রিগো, মার্টিনেল্লি, এলিসন, এডারসন, মানে এরকম কিছু কমন ফেস গুলো যদি আমরা বাদ দিই, রাফিনহা, মানে ম্যাক্সিমাম প্লেয়ার গুলা কিন্তু মানে আমরা যে নন ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু হাইলি ফলো করি অথবা জানি এরকম কিন্তু না। আপনার কি মানে ব্রাজিল যে স্কোয়াডটা দিল, আপনার ভিউটা কি ওদেরকে নিয়ে? আচ্ছা, এখানে আমার একটু কমপ্লেক্স মতামত আছে। ওপিনিয়নটা এরকম যে আমি যদি ব্রাজিল টিমকে এখন মানে কোপা আমেরিকা, শুধু কোপা আমেরিকায় টার্গেট করে যদি কথা বলি, তাহলে ব্রাজিলের বর্তমান সিচুয়েশনটা শেকি, এটা শেকি, এবং তারা একটা মানে ওই ডাউনফল সিজনের মধ্যে দিয়ে বা সময়ের মধ্যে দিয়ে তারা পার করছে। এটা ব্রাজিলের সমর্থক যারা তাদের জন্য হচ্ছে খুবই খুবই পীড়াদায়ক, তারা ওই সময়টার মধ্যে যাচ্ছে। বড় কথা হচ্ছে যে কোনো দলেরই এই সময়টা আসতে পারে এবং যায়, মানে যে কোনো দলেরই, জার্মানি বলেন, আর্জেন্টিনা বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, প্রত্যেকটা দলেরই কিন্তু এরকম একটা ডাউনফল টাইম যায় এবং তারা আবার অনেকদিন পরে কিন্তু একটা সময় স্টেবল হয়। এখন আমরা ফ্যান হিসাবে, লাইক আমি আর্জেন্টিনা ফ্যান, আমরা তো যারা আর্জেন্টিনা ফ্যান তাদের দীর্ঘদিন দীর্ঘদিন মানে চুল দাড়ি পাকায় টাকায় তারপরে গিয়া লাইফের প্রথম চ্যাম্পিয়ন দেখছি আমরা, আর্জেন্টিনার হাতে কাপ দেখছি জন্মের পরে, মানে সোজা কথা। সো এই জায়গাটায় আসলে ফ্যানদেরকে একটা জিনিস বোঝা লাগবে। এখন আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দলই হচ্ছে কি এইরকম চাপের একটা মানে দল, যে তাদের মানে প্রতিটা ম্যাচই জিততে হবে, দর্শকদের ধারণা সেটা তাদের প্রতিটা ম্যাচই জিততে হবে, প্রতিটা ওয়ার্ল্ড কাপে জিততে হবে, এমন একটা চাপে থাকে। সো ব্রাজিলের যেহেতু 2002 এর পরে তারা ওয়ার্ল্ড কাপ জেতে নেয়, একটা লম্বা সময় যাচ্ছে, এবং যেতে এই ব্রাজিল দলটা হচ্ছে কি দর্শক বা ওদের মানে যারা ব্রাজিলের নিজস্ব দেশ, মানে ওই দেশে যারা প্লাস ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো দর্শকের একটা চাহিদা, চাপ, যেটা প্রতি ম্যাচে জিততে হবে। এই জায়গা থেকে যদি ফ্যানরা একটু বেড়ে এসে রিয়েলিটিটা একটু যদি অনুধাবন করে যে হ্যাঁ আমাদের টাফ টাইম যাচ্ছে বাট আমরা ওভারকাম করব। এখন কোন ফেডারেশন, মানে আমরা নর্মালি কি মানে অনেক দর্শক বা ফ্যান কি মনে কি চোখ বুঝে ফেডারেশনের দোষ দিয়ে ফেলি বা ফেডারেশনে বলি, সরকারের এগেনস্টে বলি, এটা একটা কমন সিনারিও। আপামর জনতারা এরকম মনে করে যে ওদের দোষ হয়েছে, ওদের এরে কেন নিল না, ওরে কেন নিল না, বাট এটা তো তাদের জব, তাদের কাজ। ফেডারেশনের জব কিন্তু এটা যে একটা দলকে কিভাবে আমি মেডেল নিয়ে আসতে পারবো, তারা এরকম চেষ্টা করে। বাংলাদেশের কথাটা বাদ, বাংলাদেশের কথা এখানে আবার আমার এই কথার সাথে মিলে শিখে যদি বাংলাদেশের কথা তাহলে হবে না, আমি তার জন্য আগে সরি বলে নেই। তো ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, সবার ফেডারেশন কিন্তু দুর্নীতিগ্রস্ত হোক যাই হোক, এইসব আলাপ সালাপ টোটালি ডিফারেন্ট কেস। শুধুমাত্র মাঠের 90 মিনিটের খেলাটা যদি আপনারা দেখেন, ব্রাজিল ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালোই ছিল, ভালোই খেলতেছিল। আমরা কখন কোন পয়েন্টে মানে জাস্ট একটা যে কোনো একটা জায়গায় মানুষের লাইফেও ছোট্ট একটা ভুলের জন্য বড় মাসুল দিতে হয়। ব্রাজিলের ফাইনাল ওই ক্রোশিয়ান ম্যাচটা তো ব্রাজিলের ছোট্ট একটু ভুল, মানে তারা অলমোস্ট জিতে গিয়েছিল, সেই জায়গা থেকে তারা যখন হেরে যায় এই মেনে নেওয়াটা কষ্ট। এটা আর্জেন্টিনা হলে আমরাও মেনে নিতে পারতাম না। তো ওই জায়গাটা মেনে নিতে হবে, রিয়েলিটিটা হজম করতে হবে। তারপরে গিয়ে যে ম্যাচগুলো তারা খেললো ডে বাই ডে, তাদের যে একজন মাঝখানে যে কোচ ছিল, আমি নামটা ভুলে গেলাম, সরি একটু হেল্প করেন, মাঝখানে যে কোচ ছিল তিতে যাওয়ার পরে কোচ ফ্লুমিনেসের কোচটা দিনিস 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 রাইট, সে কিন্তু একটু ডিফারেন্ট, লাতিনের গার্দিওলা, হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট একটু নিয়ে কাজ করছিলেন, বাট সে কিন্তু অন্তর্বর্তী করছিলেন, মেবি তারে কিন্তু ফুল জব দেয়া হয়নি। সো এইরকম কোচগুলো কিন্তু তারা এসে হচ্ছে কি ভাঙাচুর একটা দলকে জোড়া দেওয়ার চেষ্টা করে। সো আমরা কিন্তু অন্য দেশের হিসাবে একটা দেশের দলকে মানে অন্য দেশের কোচের ট্যাকটিক্স দেখে কিন্তু আমি নিজের দেশের কোচের ট্যাকটিক্সকে যে এরকম হলে ভালো চলবে কিন্তু রাতারাতি হয় না। তো সেই হিসাবে তার জায়গায় যে নতুন কোচ আসলো, তার খেলার স্টাইলটা আমার একটু ভালো লাগছে, মানে একটু ভালো লাগছে বলতে ওই ল্যাটিনের যে সৌন্দর্য সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও সে করে নাই, সে ল্যাটিনটাকে ধরে রাখার চেষ্টা করছে, বাট দলটাকে গোছানোর চেষ্টা করছে। সে কিন্তু ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে ট্রাই করতেছে। এখন আমি যদি স্কালোনি কথা বলি, স্কালোনির সাথে এটা তুলনা করাটা একদম বোকামি হবে। স্কালোনি যে টাইম পাইছে, অনেক কিছু লাকের ব্যাপার ছিল, তার ডেডিকেশন ছিল। সে হয়তোবা আমরা যেমন পিএইচডি করার মতো কথা বলি, স্কালোনি হয়তোবা আর্জেন্টিনা টিমকে নিয়ে পিএইচডি পর্যায়ের মতো স্টাডি করছিলেন, সময় পাইছেন, টিম বিল্ড আপ করছেন, আর্জেন্টিনা প্লেয়াররাও ভালো খেলছে, আমরা ফলাফল পাইছি। এটা একটা লম্বা সময়। এখন এই লম্বা সময় কিন্তু রাতারাতি হয় না। সো ব্রাজিলও এই কোপাকে যদি আমি ধরি, কোপা হিসাবে কিন্তু ব্রাজিল ভালো খেলার সুযোগ আছে। এখানে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের ইস্যুটা এখানে আসে। যেমন সাকিব আল হাসানকে আমরা প্রচুর ধুইছি, আমরা, আমিও সাকিব ফ্যান, বাংলাদেশ ফ্যান,
ধুইলাম সাকিবের একটা শিফটই সব সমালোচনা কিন্তু বন্ধ হয়ে গেছে। জাস্ট এরকম ব্রাজিল জাস্ট একটা ক্লিক করবে দেখবেন সবকিছু সোজা, যা একটা বড় ম্যাচে একটা ক্লিক করবে। তবে এইখানে যেটা আমি একটা ফ্যান হিসেবে অনুভব করি সেটা হচ্ছে যে আমরা ভালো খেললেই প্রচুর তালি দেই, খারাপ খেললেই প্রচুর গালি দেই। এই জায়গায় একটা ব্যালেন্স করতে যদি পারি আমরা, তাহলে আমরা ফুটবল খেলাটা বুঝবো। কেন বুঝবো? কারণ দেখেন ব্রাজিল যখন মেক্সিকোর সাথে জিতে আসলো, ব্রাজিল ভালো খেলছে, কিন্তু মেক্সিকো যে ব্রাজিলের থেকে লাস্ট মানে ব্রাজিল মেক্সিকোর যে দুইটা গোলের পয়েন্ট ওরা পিছিয়ে থাকার পর যখন গোল দুটা করলো, ওই দুটার অ্যাটাকের সময় ব্রাজিলের পজিশন কেমন ছিল, ব্রাজিল কি গা ছাড়া দিছিল কিনা, এই জায়গাগুলো হইতেই পারে ফুটবল খেলায়। তারা 2-0 গোলে আগে আছে, আমি আমি জানি যে আমি জিতবো, 2-2 গোলে ড্র হয়ে গেছে, তারপরে যখন গোলটা দিল, এটা তো ফুটবল খেলায় মানে এনরিকের কেউ যদি বলে লাক বা এই ছেলেটা উড়ে এসে চলে না, ইয়াংস্টার্স নিউ সেন্সেশন, এটা বুঝে নেওয়া লাগবে। ওই কারণ ঠিক ওই সময় ওই রকম টাইমিং করে ছোট একটা মানুষ জাম দিয়ে হেড করাটা ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং সে ওইটা ঠিক একদম গোল পোস্টে, তার আগে সে কয়টা টাচ করছিল, অল্প কিছু টাচ করছিল। তো এনরিকেও যেহেতু এরকম একটা প্লেয়ার, সে যেহেতু এটাকে গোল বানাইছে, পরের ম্যাচেই কিন্তু সে আবার ওই যে 1-2 শট পাঁচটা দিতে পারতো, ভিনিয়াসকে না দিয়ে সে শট নিল, গোলকিপার মানে ওটা ডিফেন্ড করে ফেললো ডিফেন্ডাররা। এটা নিয়ে কিন্তু মানে আমি আগের দিন এনরিকে তুমুল তালি দিলাম। আমি প্রচুর ব্রাজিলিয়ান ফ্যানদের পোস্ট এগুলো দেখি, পড়ি, হয়তো আমরা কমেন্ট করি না, বাট আমরা মোটামুটি অনেক কিছু অবজার্ভ করি। তো সেখানে দেখতেছি আমি এনরিকে নেক্সট লেভেল সুপারস্টার বানাই দিলাম আমি একদিন, আমি 2 দিন পরে আবার এনরিকে ওই একই লোক যে আজকে বললাম যে এনরিকে যে সুপারস্টার, ওই একই লোক পরের দিন আবার গিয়ে বললো এনরিকে দিয়ে কিছু হবে না। এই জায়গাগুলো আসলে বুঝতে হবে, একটা প্লেয়ার কি আমাকে 24 ঘন্টায় 24টা গোল দিবে নাকি? একটা প্লেয়ার কি আমাকে প্রতিদিনই ফুটবল খেলায় গোল এনে দিবে নাকি? স্বাভাবিক। সো যেহেতু নতুন টিম ডেভেলপ হচ্ছে ব্রাজিলের, তো ব্রাজিল কোপা আমেরিকাতে ব্রাজিলের সুযোগ আছে। ওরা ওই যে জাস্ট কিছু পারফরমেন্স করলেই এই সব তর্ক চলে যাবে। কিন্তু ওই যে একটাই কথা যে আমি আজকে ভালো খেললে প্রচুর তালি দিলাম, কালকে খারাপ খেললে সাথে সাথে গালি দিয়ে দিলাম, এই জায়গা থেকে আসলে ফ্যানদের বেড়ে আসতে হবে। এটা আমি অনেকেই বলি, আমার কথাটাও যদি লম্বা মনে হয়, এখানে আরেকটা কথা আমার বলাই লাগবে, সেটা হচ্ছে এই মেসি এবং রোনাল্ডো ইস্যু নিয়ে মানুষ প্রচুর তর্ক করে। এখানে আমি একটা কথা বলি যে ভাই, মানে এই দুইটা প্লেয়ার যে কি জিনিস এবং তারা আমাদেরকে যে কি দিয়ে গেছে, আমি মানে আমি অনেকেই বলি যে মানে বিবাহিত ম্যারেজ লাইফের পরেও মানে মানুষের বিবাহিত জীবনের যে মানে এনজয়মেন্ট, তার থেকে ওই দুইটা প্লেয়ার আমাদেরকে বেশি এনজয়মেন্ট দিয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি বলার নাই। সেই দুইটা প্লেয়ার আমাদেরকে যে এনজয়মেন্ট দিয়েছে, আমি অনেক সময় বলি যে ফুটবল খেলা হচ্ছে হিউম্যান অর্গাজম থেকে বেশি মানে এনজয়েবল। ফুটবল খেলার ইটা এরকম, আমরা এরকম সারা গায়ে আমাদের লোম দাঁড়ায় যায়, আমরা ফিল করি খেলা দেখে। এই দুইটা প্লেয়ার আমাদেরকে যেরকম ভাবে মানে খেলাধুলার মানে খোরাকি দিয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে ডিভাইড শুরু করে দিই। তারা করুক, এটা করে কারা? যারা মিম আর তারা করে। বাট ফুটবল খেলার সৌন্দর্য তো আমরা দুজনের কাছ থেকে পাইছি দীর্ঘ প্রায় 20টা বছর ধরে। এখন কে ভালো কে খারাপ এই তর্ক করে তো আমি তাদের মধ্যে বিরোধ করে আমি দূরে সরে যাচ্ছি। আমি তো ফুটবল খেলার 90 মিনিটের মাঠের এনজয়মেন্টটা নিতে পারতেছি না। আমরা বসে আছি হচ্ছে কি মেসি কখন ভুল করবে আমি এটা পোস্ট দিব, আমরা বসে আছি হচ্ছে রোনাল্ডো কখন গোল পোস্টের বাইরে মিস করবে, ফ্রি কিক দিয়ে বল আকাশে চলে যাবে, আমি এটা মিম বানাবো। তো এগুলা নিয়ে যারা থাকবে তারা কিন্তু এই আসলে ফুটবলের কালচারটাকে এনজয় করতে পারবে না। এবং তারা ওই সবসময় ব্রাজিল ভালো খেললো যখন আজকে তালি দিবে, কালকে গালি দিবে, আর্জেন্টিনা ভালো খেললো আজকে ভালো বলবে, কালকে গালি দিবে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে যদি মানুষ একটু হজম করে নিয়ে আসলে ফুটবল খেলাটাকে এনজয় করে, তাহলে সব দলেরই আসলে ভালো করার সুযোগ আছে। এই জায়গাটা বোঝা লাগবে। আমার দৃষ্টিতে ব্রাজিল হ্যাভ এ গুড চান্স ইন কোপা আমেরিকা, এবং আমি আশা করি যে ব্রাজিল ভালো খেলবে, এবং আমি চাই যে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনালই হোক। এটা আমি একটা দর্শক হিসেবে চাই। আবার মারামারি কাটাকাটি হোক, তুমুল ঝগড়া হোক, অনলাইনে ফাটা যাক, এটাই আমরা চাবো, স্বাভাবিক। কিন্তু সেটা মানে অবশ্যই যেন মানে ওই এনজয়েবল জিনিসটা থাকে সবার মধ্যে। এই তো। তো ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালে কথা যখন আসলো, কুরবানি ঈদ চলে আসছে, তো এর আগে কোপা আমেরিকা যখন ছিল ঠিক কুরবানি ঈদের কয়েকদিন আগে কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল, এবং ওইটা আমরা আর্জেন্টিনা ফ্যানদের জন্য খুবই সুখকর একটা স্মৃতি ছিল। তো এরকম একটা মিম ভাইরাল ছিল যে কোপা আমেরিকা ফাইনালের পরে একটা ইতিমধ্যে আমরা দেখা শুরু করছি যে কুরবানির গরু ছুটে গেছে, তো সবাই কুরবানির গরুর পিছনে দৌড়াইতেছে, অথবা কুরবানির গরু মানুষজন ধাওয়া করতেছে, মানুষজন পালাইতেছে। তো একটা ভিডিও ভাইরাল ছিল এরকম কোপা আমেরিকা ফাইনালের দিনে, যে গরু ছুটে গেছে, তো গরুর সামনে একটা লোক দৌড়াইতেছে, সে ব্রাজিলের জার্সি পরা, এবং তার পিছন থেকে আরেকজন ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। মানে আলটিমেটলি জিনিসটা ছিল এরকম যে সকাল ভোরবেলা যে কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল, ওইটা একটা শোডাউন হয়েছে। ব্রাজিল ব্রাজিল ফ্যান ব্রাজিল জার্সি পরে দৌড়াইতেছে, আর পিছনে গুতা দেওয়ার জন্য আর্জেন্টিনা দৌড়াচ্ছে গরু হিসাবে। তো
ওই আমরা যে নকিব ভাই যেটা বললেন যে ম্যাচ জিতলে আমরা প্লেয়ারটারে মাথায় তুলি, আবার ম্যাচ হারলেই এই আমরা হাই হাই রব তুলি। তো মেক্সিকো ম্যাচের জিনিস যদি দেখি, তো আমি যতদূর দেখছিলাম সেকেন্ড হাফে ব্রাজিল 2-0 নীল নেওয়ার পরে কিন্তু মেক্সিকো কিন্তু ম্যাচটা ভালো খেলতেছিল, এবং মেক্সিকো কিন্তু আলটিমেটলি 2-2 করে ফেলে। তো আমি তখন অবশ্য মানে অফিসের জন্য বাইরে যাই, বাট আমি আপডেট রাখতেছিলাম। তো ওই টাইমে কিন্তু মানে ব্রাজিল কিন্তু ওরা তখন দুইটা উইংকে মানে দুই উইংকে কনস্ট্যান্টলি উপরে রাখছে, ওরা নিচে নামায় না তখন ওই আপনার হিসাব পরে, মানে ওই চেঞ্জটা একদম স্পেসিফিকলি দেখা যাচ্ছে যে ওরা তখন একটা টার্গেট নিচ্ছে যে আমি গোল দিয়ে বেরোবো। তো ওই জায়গাটা আমাদের বোঝা লাগবে যে ওরা যখন দুইটা উইংকে ফিক্স রাখতেছে, দেখে নিচে নামাচ্ছে না, তার মানে আমার লেফট ব্যাক রাইট ব্যাক এই দুজনে কিন্তু উপরে, আমার সেন্টার সিবি দুজন, এরা তখন এই পুরো জায়গাটা কভার করতেছে। দেখেন ব্রাজিলের তিনটা লিথাল অ্যাটাকিং মানে অ্যাটাক সামনে আছে, তাদেরকে আমি বল দিব না এরকম একটা মানে ঠিক করে কিন্তু ওরা তখন খেলা শুরু করছিল। এর আগে কিন্তু তারা এটা খেলে নাই, গোল খাওয়ার পরে যখন 60 মিনিটের মতো পার হয়ে গেল তখন তারা ওই দুজনকে উপরে রাখছে। তো এটা মেক্সিকো স্ট্র্যাটেজি ছিল এবং তারা ওইটা সফল হয়ে গেছিল অলমোস্ট। বাট ওই ম্যাচে কিন্তু মানে ব্রাজিল যে ম্যাচটা জিতলেও লাস্টে এনরিকে গোলে জিতছে, কিন্তু ওরা যে খুব একটা ভালো খেলছে, স্যাটিসফাইং খেলা তা কিন্তু ছিল না। বাট সেকেন্ড ম্যাচে ওই ইউএস এর সাথে কিন্তু ম্যাচ রেজাল্ট আসে নাই, তারপরে কিন্তু ফ্যানরাও উইটার নিছে যে না এই টিমটা কি হবে, এই কোচ তো সলিউশন করতে পারতেছে না। তো যাই হোক, এনরিকের টপিকটা যখন আসলো, তো এনরিকে নিয়ে কিন্তু সে অলরেডি রিয়াল মাদ্রিদ সাইন করছে, এবং রিয়াল মাদ্রিদের ফিউচার ইয়ংস্টার হওয়া মানে কিন্তু অনেক কিছু। মানে ব্রাজিলের স্টার ইয়াংস্টার হইলেও কিন্তু একটা ভালো হাইপ ওঠে, সাথে যখন রিয়াল মাদ্রিদেরও ইয়াংস্টার তখনও কিন্তু হাইপটা খুব অনেক ভালো। তো এখন আমরা যেটা দেখি যে লাতিন আমেরিকার প্লেয়াররা একটু ভালো করলেই আবার এখন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, 15, 16, 17 বছর বয়সেই এদেরকে কিন্তু ইউরোপের টিম গুলা কিনে রাখে, হয়তো বা লোনে রাখে কিন্তু কিনে রাখে, এবং 1-2 বছর পর নিয়ে আসতেছে, এবং সবাই কিন্তু ইউরোপে শিফট হচ্ছে। তো সোহেল ভাইয়ের কাছে যাব, যে সোহেল ভাইয়ের টিমে, এসি মিলান টিমে ব্রাজিলিয়ানদের কিন্তু আগমন ছিল অনেক বেশি, এবং সিরিয়ার ক্লাবগুলো আমি যদি বলি যে ইন্টার, জুভেন্টাস এবং এসি মিলান, তিন দলের হিসাবে এসি মিলান কিন্তু বাংলাদেশে ফ্যান বেসটা বেশি, এবং এই ফ্যান বেজের ম্যাক্সিমাম কিন্তু ব্রাজিল ফ্যান। তো সোহেল ভাইয়েরও খুব ক্লোজলি ব্রাজিলিয়ানদের দেখা হয়েছে আই গেস। এই যে এনরিকে আসতেছে, তারে নিয়ে আসলে আপনি এক্সপ্রেশনটা কেমন দেখে? এবং এনরিকের আরেকটা ব্যাপার, সে কিন্তু ওই যে রোমারিও বলি, রোনালদো বলি, ওদের মতো রবিনহো বলি স্ট্রাইকার, বাট সে কিন্তু হচ্ছে গিয়ে ড্রিবলার কাম স্ট্রাইকার কিছুটা, মানে সে গতি ড্রিবলিং এর উপর বেস করে সে আর কি তার ফিনিশিং এ অ্যাটেম্প্ট নিবে। এবং হচ্ছে গিয়ে তার লাইক প্লেয়ার কিন্তু লাস্ট ছিল ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস, যে ম্যান সিটিতে আসছিল। কিন্তু জেসুস আসছিল যখন আগুয়েরোর প্রাইম টাইম চলে, এবং আগুয়েরো সিটির মেন স্ট্রাইকার, সে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিচ্ছে, বাট যেরকম হাইপ ছিল ওরকম হাইপে কিন্তু সে যেতে পারে না। এখন এই যে লাতিনের প্লেয়াররা যে ইউরোপে আসতেছে, এখন কিন্তু আগের মতো মানে ইতালিতে যাচ্ছে না, কিন্তু এখন কিন্তু ফার্স্টে কিন্তু ইউরোপে চলে যেতেছে অথবা স্পেনে আসতেছে, মানে সরি ইউরোপ বলে কি ইংল্যান্ডে চলে যেতেছে। কিন্তু আপনাদের টাইমে যদি আমি খেয়াল করি, আপনার যখন মানে ক্লাবের খেলা শুরু, তখন কিন্তু লাতিন প্লেয়াররা কিন্তু এত ঘন ঘন কিন্তু ইংল্যান্ডে যেত না। এখন এরা যে ইংল্যান্ডে আসতেছে, এরা কি স্টাইলটা স্যাক্রিফাইস করতেছে না? লাইক আমরা জেসুসরে দেখলাম, সে সিটিতে আসছে স্ট্রাইকার নাম্বার 9 হিসেবে, পরে সে তার সেকেন্ড স্ট্রাইকারে খেলাইলো, তারপরে লাস্টে উইঙ্গার বানিয়ে দিল, এবং 2020 সালে রিয়াল মাদ্রিদের সাথে খেলায় তারে দিয়ে গার্দিওলা উইং ব্যাকের কাজটাও ফেলাই দিছে। এখন এনরিকে যে আসতেছে, ও আসলে কিরকম করতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে চল ভাই? ওয়েল, এটা একটা ডিফারেন্ট টপিকস। এটা নিয়ে আমার একটাই মতামত, যেই কারণে আমাদের অনেকেই বলে যে এসি মিলানে ব্রাজিলিয়ান কানেকশন বেশি। ব্রাজিলিয়ান প্লেয়ার যখন এসি মিলানে আসতো, যদিও এর আগেও আসছে, কিন্তু লাস্ট যে কাকা, পাতো, রোনালদিনহো, রোনালদো, নাজারিও রোনালদো, ওরা যখন আসছে তখন কিন্তু এসি মিলানে কোচ ছিল আনচেলত্তি, যে আনফরচুনেটলি এখন রিয়াল মাদ্রিদের কোচ। এনরিকে যাচ্ছে সে আনচেলত্তির কাছেই। তো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও ওই কাকা ফ্লেভারটাকে বের করতে চেয়েছে, রড্রিগো গায়াসকে নিয়েও সে কাকা ফ্লেভারটাকে বের করতে চেয়েছে, এখন এনরিকে নিয়ে সেম কাজটাই করবে, কাকা ফ্লেভারটাকে সে বের করবে। তো আমি আসল কথা ইউরোপে যাওয়াটা, নট ইংল্যান্ড, ইউরোপে ব্রাজিলিয়ান অর আর্জেন্টিনা প্লেয়াররা যাওয়াটাকে আমি প্রেফার করি। ইংলিশ ফুটবল হচ্ছে মোর অফ এ ফিজিক্যাল ফুটবল অ্যান্ড স্পিড। তো লাতিন ফুটবলাররা মেনলি কিন্তু স্পিড থেকে হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি বেশি।
আমরা যেমন এবারে বিশ্বকাপে যদিও আর্জেন্টিনা জিতলো, আমাদের আর্জেন্টিনা মেইন মিডফিল্ড যে তিনজনের মধ্যে কিন্তু দুইজন ইংল্যান্ডে, আর একজন হচ্ছে ইতালিতে খেলে তারপর গেছে হচ্ছে স্পেনে। এই তিনজনের মধ্যে আমি যদি ওনার নাম নাও উচ্চারণ করি সবাই কিন্তু জানবে যে কার নাম। সে কিন্তু মিডফিল্ডের মেইন কারিগর। কোনো একটা খেলার মধ্যে যদি অপোনেন্টকে ব্রেক করতে হয় সবচেয়ে বেশি কাজ কে করছে? সেই মিডফিল্ডারটা। আর বাকি দুজনের কাজ কি ছিল? বক্স টু বক্স পুরা মাঠ দৌড়ানো। মেইন কথা হচ্ছে ওরা দুইজন হচ্ছে স্পেস ক্রিয়েট করছে, আর আমাদের যেই মিডফিল্ডারটা স্পেন এবং ইতালিতে খেলছে সেই মিডফিল্ডার কাজ হচ্ছে স্পেসটাকে ব্লক করা। এবং এইটার কারণে কিন্তু স্কালোনি, ওই যে নাকিব ভাই যেটা বলছিল যে স্কালোনি কিছুটা লাকি যে তিনটা মিডফিল্ডারকে একই সময় পেয়ে যাওয়াটা, যেটাতে স্কালোনি তার ফরমেশনটাকে পারফেক্টলি ইউটিলাইজ করছে। তো তিনটা মিডফিল্ডার, রদ্রিগো, ডিপল একমাত্র ইংল্যান্ডে যায় নাই, বাকি দুইজন ইংল্যান্ডে গেছে। এনজো ফার্নান্ডেজ ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার হয়ে ওয়ান অফ দ্য গ্রেট খেলার। ইংল্যান্ডে গেছে, সে খারাপ খেলে নাই, চেলসিতে ভালোই খেলতেছে, মানে চেলসি পুরো দলটাই খারাপ খেলছে, এর মধ্যে কিন্তু সে কিন্তু ভালো খেলছে। আনফরচুনেটলি ওই যে নাকিব ভাই যেটা বললো যে অন্য টিমে গেছে ব্রাজিলের প্লেয়াররা, মানে আমরা সব বাঙালিরাই এক ম্যাচ ভালো খেলছে আমরা তারে হাততালি দিচ্ছি, 2 ম্যাচ পরে তারে গালি দিচ্ছি। ফার্নান্ডেজের ক্ষেত্রে সেম ঘটনা গেছে, সে কিন্তু ভালো খেলতেছে, তার তো কাজ গোল করা না, তার কাজ হচ্ছে বক্স, মানে ট্যাকটিক্যাল গেম প্ল্যান সে সাজায়, মানে ট্যাকটিক্স, তার কাজ হচ্ছে ট্যাকটিক্যাল প্লে গুলো, স্পেস ক্রিয়েট করবে, স্পেস ব্লক করবে। তো ইংল্যান্ডে গিয়ে কিন্তু এই প্লেয়ার গুলো হারাই যাচ্ছে। জুলিয়ান আলভারেজ ওয়ান অফ, মানে রিসেন্ট সময় আরেকজন ট্যালেন্ট যে খারাপ করছে, জেসুস খারাপ করছে। তারা কিন্তু ইংল্যান্ডকে ডিফারেন্ট ট্যাকটিকে তৈরি করতেছে দেখি খারাপ করতেছে। ইনফ্যাক্ট ডিফেন্ডার গুলো, থিয়াগো সিলভা চেলসিতে যাওয়ার আগ পর্যন্ত ব্রাজিলের ওয়ান অফ দ্য গ্রেট লিডার, এখনো সে লিডার বাট নট আ গ্রেট লিডার, সে কিন্তু এখন টিমটাকে ধরে রাখতে পারে না। ব্রাজিল টিমটাকে যদি দেখা যায়, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন যে ব্রাজিল টিমটা কিন্তু লিডারলেস খেলতেছে। ব্রাজিলের যে দলটা আমি নিয়ে দেখে বড় হয়েছি, কাফু ছিল তাদের ক্যাপ্টেন, ওই দলটা প্রত্যেকটা দল হিসেবে খেলতো, ছন্দের মধ্যে খেলতো, কিন্তু একটা দল হিসেবে খেলতো। আফটার হিম তারপর কিন্তু ছন্দ কিন্তু নাই। সিলভা কয়েক ম্যাচ ভালো করছে কিন্তু তারপরে কিন্তু হারাই গেছে। অ্যাকচুয়ালি ব্রাজিল লিডারলেস ভাবে চলতেছে। তো ব্রাজিলের আমি এটা স্বাগত জানাচ্ছি যে ইউরোপে আসতেছে, এবং স্পেসিফিক্যালি স্পেনে এনরিকে খেলার ধরন কিন্তু আসলে স্প্যানিশ ফুটবলের সাথে যায়। টেকনিক্যাল প্লেয়ার, আমি আসলে ইউটিউব থেকে বেশি দেখছি তাকে, তো টেকনিক্যাল প্লেয়ার, স্পিড এবং তার ওই যে অ্যাক্সেলারেশন খুবই সুন্দর। তো এই প্লেয়ারটাকে যদি কেউ ইউটিলাইজ করতে পারে, আই থিঙ্ক আনচেলত্তি সবচেয়ে বেস্ট ইউটিলাইজ করার জন্য। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু লাতিনে কিন্তু উরুগুয়ে সাপোর্টার, এটা আগে বলে রাখলাম। পুরান মানুষরা একটু এরকম হয়। হ্যাঁ, আমি বিয়েলসা ফ্যান, আই এম এ বিগ বিয়েলসা ফ্যান। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এবার উরুগুয়ে একটা ভালো, যাতে একটা পয়েন্টে যে 2 মিনিটের মধ্যে শেষ করবে, তাহলে আবার এই দিকে লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে আমরা ইউরো নিয়ে কথা বলতেছিলাম, বাট ইউরোর পসিবিলিটি, মানে আমরা ফাইনালে কোন দুইটা টিম দেখতে চাই, এরকম মনে একটা ডিসকাশনটা বাদ হয়ে গেছে। এটা টাফ, আমি জানি এটা টাফ, বাট আমার কাছে মনে হয়েছে যে শুধু ফাইনালে কাকে দেখতে চাই কোনো ব্যাখ্যা ছাড়া। জাওয়াদ ভাই বলেন। ফাইনালে আসলে এবার ইউরোর ফেভারিট টিম আমার কাছে লাগতেছে ফার্স্ট অফ অল জার্মানি, কারণ ওরা লাস্ট 2টা টুর্নামেন্ট বাজে খেলছে, তো এবার ওরা চাবে একটা রিডেমশনের জন্য। প্লাস ফ্রান্স আসলে লাস্ট 7-8 বছর ধরে যেই টিম নিয়ে খেলতেছে দেশমের আন্ডারে, তো ওরা আসলে সব টুর্নামেন্টে হট ফেভারিট। তো গত ইউরোটা ওদের ভালো যায় নাই, তো এবারে ইউরোতে ওরাও চাবে একটা রিডেমশন করতে, কারণ এমবাপ্পে, গ্রিজমান ওরা কিন্তু ইউরো টুর্নামেন্টে জিতে নাই। প্লাস স্পেন রিকভার করতেছে, এবং তাদের স্টাইলটা কিন্তু ওরা যে টিকি টাকা পাসিং ফুটবল বলি, ওরা এবার কিন্তু কিছুটা ডিফারেন্ট হবে, কিছুটা ওরা উইং বেস্ট খেলবে। তো এই 3 দলের যে কোনো 2 দল ফাইনালে খেলতে পারে। তবে ইউরো একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট। আমি যেটা বললাম ইতালির কথা, যে ইতালি যদি সামহাও গ্রুপ রাউন্ডটা ভালোভাবে পার করে যায়, তবে ওদের ইতালিয়ান স্পিডটা যদি চলে আসে, তো ইতালিরও আমরা ফাইনাল দেখতে পারি। তবে আলটিমেটলি আমি যদি বলতে চাই, তো আমি জার্মানি, ফ্রান্স অথবা ফ্রান্স, স্পেন, এই 2টা দলের ফাইনাল চাবো যদি ইউরোতে। আমি জানি না, আগেও দেখা হতে পারে। সেটা জাস্ট একটা অপিনিয়ন। সোহেল ভাই? ওয়েল, আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, 5 মিনিটের ভিডিও। তো এখানে অলরেডি আমার ফাইনালিস্ট 2টা লিখে ফেলছে, আর আমি যদি ইতালি ফ্যান, ইতালি কাপ জিতবে।
তবে আমার কাছে যেটা এবারে ফাইনাল দুইটা খেলবে ইতালিয়ান কোচ, এবারে হয়তো বা প্রথমবারের মতো আমরা বেলজিয়ামকে ফাইনালে দেখতে পারি। ওদের কোচ হচ্ছে ইতালিয়ান এন্ড জার্মান, সো মানে সে হচ্ছে ইতালিয়ান ফ্যামিলি থেকে জার্মান ন্যাশনালিটি হোল্ডার। টেদেস্কো ওয়ান অফ দ্য আন্ডাররেটেড কোচ, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইবারে বেলজিয়াম কিছু একটা করবেই। আর এইবারে কিন্তু বেলজিয়াম অন্যান্য বারের মতো হাইপ নাই, এবারে বেলজিয়ামের হাইপ কিন্তু সবচেয়ে কম। তো এইবারই দেখা যাবে তাদের গোল্ডেন জেনারেশনের শেষ সময়, তো এইবারে তারা ফাইনাল খেলার চান্স। আর আরেকদিকে আমি ইতালিকে ধরছি বিকজ ওই সাইড থেকে ইতালি এবং জার্মানি আসতেছে, তারা মোস্ট লাইকলি কোয়ার্টার ফাইনালে দেখা হবে। তো আমি যেহেতু হিস্ট্রি সেই হিসেবে জার্মানি থেকে ইতালির চান্স বেশি। আর জার্মানির মাঠে যেহেতু খেলা, অ্যাকচুয়ালি জার্মানি মাঠে ইতালির ফ্যান সবচেয়ে বেশি, এবং জার্মানি মাঠে ইতালি সহজে হারায়। তো যতগুলা টুর্নামেন্ট জার্মানিতে হয়েছে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম ইতালি, এবং এবারে ইতালি এবং ভার্সেস বেলজিয়াম একটা ফাইনাল আমি দেখতেছি হয়তো। নাকি ভাই বলেন? আমারটাই হচ্ছে মনে হয় একটু ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানে বেলজিয়ামকে রাখছিলাম আপনার মতোই। ট্রোসার্ড আছে, ট্রোসার্ড ভালো খেলতেছে, জাস্ট ট্রোসার্ডের জন্য মনে হচ্ছে খুবই ভালো খেলতেছে ছেলেটা। সো যদি সুপারস্টার পারফরমেন্স করে ফেলে সে, আরো মেগা সুপারস্টার হয়ে যাবে, বেলজিয়ামকে কিছুটা দিতে পারে। বাট খুব টাইট এঙ্গেলে আমার কাছে হচ্ছে কি আমি পর্তুগালকে একটু নিয়ে আসতেছি, ডিফেক্ট হইতে পারে, পর্তুগালকে আমি নিয়ে আসতেছি। চমৎকার একটা টিম, চমৎকার একটা টিম। পর্তুগালের সাথে আমি হচ্ছে জার্মানিকে নিয়ে আসতেছি। আমার কাছে মনে হয়েছে মানে তিনজনের কাছে জার্মানি কাছাকাছি। বাট আমি এইবারে মনে হচ্ছে যে ইউরোতে হয়তো পর্তুগাল আবার মানে এই লাস্ট যে খেলাগুলো হচ্ছে সেই অনুপাতে পর্তুগালকে আমি, আমার কাছে মনে হচ্ছে হয়তো তারা কিছু করে ফেলতে পারে। এই পর্তুগাল নিয়ে ধরতে পারতেছে না নাকি ভাইয়ের সাথে একটা কারণে, সেটা হচ্ছে ওদের কোচ মার্টিনেজ। মানে মার্টিনেজের একটা সমস্যা আমার কাছে, মানে মার্টিনেজকে আসলে অনেকদিন ধরে দেখতেছি, এভারটনে থাকতে তাকে ফলো করতাম। ওর সমস্যা কিছু ধৈর্য শক্তির অভাব। সে খুব সুন্দর ফুটবল খেলে, বিউটিফুল ফুটবল খেলে, কিন্তু তার সমস্যা হচ্ছে ধৈর্য শক্তির অভাব। এই মানে হট হেডেড তো মার্টিনেজের এই একটা জিনিস আমি বলবো। এইবারে গেল বিশ্বকাপে যেটা ভ্যান গালের বিরুদ্ধে হয়েছে, ভ্যান হালের বিরুদ্ধে, ওকে খেপাই দিয়েছে নেদারল্যান্ড শেষ। তো ওই সেম জিনিস মার্টিনেজ রে খেপাই দাও বেলজিয়াম, পর্তুগাল শেষ, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা হ্যাঁ, যাও এবার আপনার টপিকে যান। তবে রবার্ট মার্টিনেজ কিন্তু আমি ওর একটা ম্যাচের ট্যাকটিক্স আমি কোনোদিন বলবো না, সেটা হচ্ছে 18 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের সাথে যেটা করলো। তো কারণ ওই ম্যাচে ওর মানে ইকুয়েশন, হ্যাঁ ওর ম্যাচে ও খুব পারফেক্টলি ইকুয়েশনটা প্লে করছে। লাইক ব্রাজিল কিন্তু ওই মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খুব ভালো একটা ফ্লোতে আসছে, ওরা প্রত্যেকটা ম্যাচে অ্যাটাকিং খেলছে এবং ওদের অ্যাটাক গুলো কিন্তু সুন্দর হচ্ছিল। লাইক 2022-এর তুলনায় কিন্তু 18-তে কিন্তু ওরা চান্স ক্রিয়েট করছে ভালো। তো টিমটাও ব্যালেন্স ছিল মোটামুটি। তো ওইখানে ওই ব্রাজিলের সাথে সে লো ব্লকে খেলাইতেছে, ব্লাড ডিফেন্ডিং করাইতেছিল 7টা প্লেয়ারের, 7টা প্লেয়ার দিয়ে সে ব্রাজিলের এগেইনস্টে ডিফেন্ডিং করতেছে লো ব্লকে। 3টা প্লেয়ার সে অলওয়েজ উপরে রাখছে, সেটা হচ্ছে ডি ব্রুইনা, কেডিবি আর হচ্ছে হ্যাজার্ড। কিন্তু মানে ওরা যেভাবে ব্রাজিল যেভাবে মানে প্ল্যান করছিল, হয়তো ডি ব্রুইনা লেফটে থাকবে, সরি হ্যাজার্ড লেফটে থাকবে, ডি ব্রুইনা নিচে থাকবে, আর সবার ফ্রন্টে থাকবে লুকাকু। তো ওরা করছে কি, হ্যাজার্ড লেফটেই আছে, ডি ব্রুইনারে রাখছে সেন্টারে, আর লুকাকুরে দিয়ে দিছে রাইটে। তো ব্যাপারটা এরকম হয়েছে। আবার ব্রাজিলের ওই টাইমে দানি আলভেজ ইনজুর্ড ছিল এবং রাইট ব্যাক একটা ইস্যু ছিল। তো ফ্যাগনার মানে একটা রাইট ব্যাকটা খেলায়, তো ফ্যাগনার ছিল ব্রাজিলের ডিফেন্সের সবচেয়ে উইকলি, ও পড়ছিল হ্যাজার্ডের সামনে। আবার থিয়াগো সিলভার মার্কিং হচ্ছে, ম্যান মার্কিং অনেক ভালো। তো সবার আশা ছিল যে লুকাকু ভার্সেস থিয়াগো সিলভা হবে, কিন্তু লুকাকু ছিল রাইটে, ওর সাথে ব্যাটল হয়েছে মার্কুইন হোসেন, আর থিয়াগো সিলভা অটোমেটিক মার্ক করার কথা কেডিবি, কিন্তু কেডিবি ছিল ফলস লাইনে, সে একটু নিচে খেলতেছিল। তো থিয়াগো সিলভা আসলে কারো মার্কিং করতে পারতেছিল না, কারণ তার জন্য কেউ নাই। ওই দিক দিয়ে ফ্যাগনারে হ্যাজার্ড না চাচ্ছে, আবার লুকাকু এই দিক দিয়ে আবার তার লাইফের বেস্ট খেলাটা খেলতেছে। তো মানে পারফেক্টলি কি মানে লো ব্লকে ডিফেন্ড করতেছে, ব্রাজিলের কোনো স্পেস দিতেছে না সেন্টারে, ও উইং ছেড়ে দিছে, উইং এ যত খুশি ব্রাজিলের ডিবলিং করতেছে, কিন্তু সেন্টারে যখন আসতেছে তখন ব্লক হয়ে যাচ্ছে। আবার যখন কাউন্টার অ্যাটাকে আসতেছে, তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে বেলজিয়ামরে আটকানো স্টাফ হয়ে যায়। সো এইখানে এই টেকনিক্সটা, রবার্ট মার্টিনেজের টেকনিক্সটা আমি আসলে কখনো বুঝতে পারি না। যদিও মানে হাইপটা চলে যেতেছে যে ব্রাজিলের ব্যাট লাক কিংবা করতে ওই দিন অমনোযোগ ছিল, বাট আমি আসলে আমার পার্সোনালি আমি টেকনিশিয়ান হিসেবে দেখার ইয়েতে যেটা ছিল, যেটা হচ্ছে যে ওই রবার্ট মার্টিনেজ ওই ম্যাচের টেকনিক্সটা আমার কাছে অসাধারণ ছিল।
প্লাস রবার্টো মার্টিনেজ আবার সমালোচনা হচ্ছিল যে বেলজিয়াম এসে সাকসেস পায় নাই, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন। তো আমি কিন্তু ওই যে 2018 পরে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনটা দেখি নাই, কারণ হচ্ছে কি এরপরে কিন্তু হ্যাজার্ড ডাউন হয়ে যায়। তারপর ওদের বেশ কয়েকটা ভালো ভালো প্লেয়ার ছিল, চাদলি ছিল, মোসা ডেমবেলে ছিল, মানে তারপরে যে স্পার্সের দুইটা ডিফেন্ডার ছিল, কোম্পানি ছিল, এরা কিন্তু সবাই কিন্তু আস্তে ধীরে ডাউন হয়ে গিয়ে ওরা কিন্তু খেলা থেকে দূরে চলে যেত। সো বেলজিয়ামের যে আমরা হাইপটা দিতাম ওই হাইপটা কিন্তু 2018 পরে কমে যায়। তো দ্যাটস ওয়াই আমি আসলে বেলজিয়ামের ফেলিউরটারে আলটিমেটলি মার্টিনেজের ফেলিউর হিসেবে ট্রিট করি না। তবে বেলজিয়াম নিয়ে আমার কমেন্ট হচ্ছে কি, ওরা কিন্তু এবার ইতালির থেকেও বেশি টিপিক্যাল ইতালি স্টাইলে খেলবে। তো যতদূর খেলা দেখছে ওরা কিন্তু ওই হয়তো বা 3-5-2 খেলতে পারে। সামনে তো ওই লুকাকু, ডোকু আর ডিবুইনাকে রাখে, বাকি থেকে সবাই খেলবে, একটা কাউন্টারে কুইক কাউন্টার খেলবে। তো কেডিপির উপরে প্রেশারটা থাকবে বেশি। তো লুকাকু করে আসলে ওই ব্রাজিল ম্যাচ ছাড়া কিন্তু ন্যাশনাল জার্সিতে সে গোল করছে অনেক, বাট ওরা কিন্তু আমরা ওই সেই লেভেলের চেঞ্জ মেকার দেখি না। তো ডোকুর মতো একটা স্পিডস্টার আছে। তো হয়তোবা এখানে ডিফেন্সিভ টিম যারা থাকে তাদের কিন্তু ডিফেন্সিভ টিম ডিফেন্ডিং মাইন্ডসেটে খেললে সাকসেস পাইতে হলে কিন্তু ওদের মেন্টালি স্ট্রং হইতে হয়। আমরা ইতালির নাম এতবার নেই কেন, ইতালি ছাড়া তো আরো অনেক টিম অনেক সময় ডিফেন্সিভ খেলছে। ইতালিয়ানরা কিন্তু মেন্টালি অনেক স্ট্রং ছিল। দ্যাটস ওয়াই ওদের ওরা অ্যাটাকের পর অ্যাটাক সহ্য করে গেছে, ওরা কিন্তু মেন্টালি কখনো ডাউনগ্রেড হয় নাই। তো ওরা কিন্তু ম্যাচ বাই করছে। বেলজিয়াম কিন্তু এখানে আর কি পিছিয়ে যায়। তো দেখা যাচ্ছে বেলজিয়াম যখন প্রেসারে পায় তখন কিন্তু সেটা রিকভার করতে পারে। দ্যাটস ওয়াই আমি আসলে বেলজিয়ামকে অতটা হাইলাইট দিয়ে করতে পারি না। তো যাই হোক, আমাদের এখানে আরো দুজন গেস্টের আগমন করছে। রিয়াল মাদ্রিদ। তো ওই দুইজন আমি একটু ইন্ট্রোডিউস করাই দিই তখন, এখন জবাব ভাই, সেটা হচ্ছে হ্যাঁ আমি আসলে দুজনের ইন্ট্রোডাকশন চাচ্ছি। তো নকিব ভাই ইন্ট্রোডাকশন দেখ, প্লাস তারা যে দুজন গেস্ট আসে তারা নিজেরাও নিজেদের পরিচয় দেখ, এবং তারা আসলে কোন টিমের ফ্যান, এবং তাদের মতে এইবার টুর্নামেন্ট কে জিতবে, বেস্ট প্লেয়ার কে হবে, সেটাও আমরা শুনতে যাচ্ছি। আমি আমি তাহলে একটু পরিচয় করে দিই আগে। আমার যে বড় ছেলে সাইফান, এটা ছোট ছেলে আফফান। সাইফান হচ্ছে গিয়ে ক্লাস 4 শেষ করতেছে, আফফান হচ্ছে গিয়ে মাত্র নার্সারিতে আছে। সো এই দুই ছেলে নিয়ে আমার চলতেছে আর কি। কিন্তু আমি আর্জেন্টিনা ফ্যান, আর্সেনাল ফ্যান, আর আমার ঘরে ব্রাজিল ফ্যান, সাথে হচ্ছে তারা আবার পর্তুগাল ফ্যান, পর্তুগাল ফ্যান, আবার হচ্ছে ওইদিকে সিটি আর রিয়াল মাদ্রিদ ফ্যান। তোমরা ইন্ট্রোডাকশন দাও। আর হচ্ছে আঙ্কেল জিজ্ঞেস করছে যে ইউরোতে কে জিতবে, আর তোমার কি মনে হয়, তোমার পরিচয় দাও আগে, তারপর বলো কি নাম তোমার, বলো। আমার নাম জাইম আফরোজ সাইফান। আমার ইউরোতে প্রেডিকশন হলো গিয়ে আমার লাগতেছে ফাইনালে পর্তুগাল ভার্সেস ফ্রান্সের খেলাটা হবে। আচ্ছা, কেন একটু বলো, পর্তুগাল আর ফ্রান্স কেন হবে? ভালো খেলতেছে, ভালো। হাইয়েস্ট গোল কে দিবে টুর্নামেন্টে? ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 fan is a very very big CR7 fan। মানে ক্রিস্টিয়ানো রোনালদো নিজে দেখতো, মানে ওর মানে এদের ঘরে কাজ কারবার যদি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে কোনোভাবে পৌঁছানো যাইতো, যে তারা এইরকম ফ্যান দুইজনই, মানে আমাকে জাস্ট ধুয়ে ফেলায়, একেবারে ধুয়ে ফেলে। মানে আমি তো নর্মালি তাদেরকে ডিস্টার্ব করি না, বাট তারা দুইজন আমাকে যত রকমের বুলি আছে বাপরে একদম ধুয়ে ফেলে। এবং কোন রকমের মানে আমার আমি যখন খেলা দেখতে বসি, আমার একটা মানে স্টোরি আছে, মানে এমন একটা স্টোরি আছে, মানে এটা চলতেছে লাইফের সাথে। এটা আমার পরিচিত যারা সবাই জানে যে আমি যতগুলো খেলা আমার ওয়াইফের সাথে যতগুলো খেলা দেখছি বিয়ের পর থেকে, সে হচ্ছে আমার এন্টি। মানে আমি নর্মালি সব হাজবেন্ড ওয়াইফের এরকমই হয় যে আমি যদি মানে আমি আর্জেন্টিনা ফ্যান, সে ব্রাজিল ফ্যান। তো দেখা গেছে যে যতগুলো খেলাই আমি আমার ওয়াইফকে নিয়ে দেখছি, ইভেন বাংলাদেশে খেলাও আমি রাজ্যে খেলা দেখতাম। দেখা গেছে যে আমি যেই দলটা বার্সেলোনা খেলা, আমি বার্সেলোনা ফ্যান ছিলাম, বার্সেলোনা ফ্যান, আমি বার্সেলোনা খেলা দেখতেছি, আমার ওয়াইফ সাথে আছে বার্সেলোনা হারতেছে। আমি আর্সেনালের খেলা দেখতেছি, আমার ওয়াইফ সাথে আছে আর্সেনাল হারতেছে। আমি আর্জেন্টিনা খেলা দেখতেছি, আর্জেন্টিনা আমার ওয়াইফ সাথে আছে আর্জেন্টিনা হারতেছে। ইভেন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাও এই ঘটনা ঘটছে, এর আগে বার্সেলোনার অন্যান্য ম্যাচগুলোতে এই ঘটনা ঘটছে। যখনই আমি তাকে রুম থেকে সরাইতে পারছি, টিভির সামনে থেকে সরাইতে পারছি, তখনই রেজাল্ট আমার ফেভারে আসছে। সেম গোজ টু এই দুইজন, মানে ওই মায়ের জিনিসটা এই দুইজন পাইছে। আমি খেলা দেখতে বসলে এই দুজনের আমি চাই যে এরা আমার রুমের বাইরে থাক, এদেরকে সাথে না নিয়ে আমি খেলা দেখি। সো এটা কিভাবে হয়েছে জানি না, এবং স্টিল না আজকে পর্যন্ত এই ঘটনাটাই ঘটতেছে। এবং আমি হারলে এরা যে পরিমাণ মজা পায়,
আমাকে যেভাবে তারা ট্রল করে মানে মজা করে ওইটা দেখতে আমার একটা আলাদা বাড়তি মজা লাগে, মানে বাচ্চা দুইটা মজা হবে আমার দল হারলে, তো ওই দিক থেকে আমার মনে হয় ঠিক আছে দলটা হারুক, আমার দুই ছেলে মজা পাবে, ব্যাপারটা অনেক এরকম হয়ে গেছে। ভাইয়ের সাথে আমার মিলে, ভাইয়ের সাথে এবং দুজনের একটা মজার আছে, এরা দুইজনই হচ্ছে গিয়ে আপনারা দোয়া করবেন, দুইজনই হচ্ছে গিয়ে ফুটবল খেলা বা ক্রিকেট দুইটাই খুব ভালো মানে পছন্দ করে, খেলে বাসায় সবকিছু তো ভেঙে চুরে শেষ করে ফেলে, সুযোগ পাইলে খেলে তারা। দুইজনই মানে ছোটজন লেফট ফুটের মারাত্মক রকম বাম পায় তার কাজ, কিন্তু সে গোলকিপার হবে, সে গোলকিপার হওয়ার জন্য খেলে। তো আমার ইচ্ছা আছে এদের দুইজনের খেলার ধরা যেরকম খুব ইচ্ছা, তাদেরকে বিকেএসপিতে যদি দিতে পারি দিয়ে দিব, যদি তারা টিকে যায় বিকেএসপিতেই তাদের পড়াশোনা খেলাধুলার জন্য তারা ক্যারিয়ার বানাবে পরে আল্লাহর ইচ্ছা। ভাইয়া বাসা কই? আমি উত্তরায় থাকি ভাইয়া। 40s ট্রাই করেন না? 40s মানে একটা আলাপ সালাপ চালাইছি, দেখা যাক বসুন্ধরা ওদের ইয়াতে দেখলাম, ভালো লাগছে ওদের স্ট্রাকচার। আচ্ছা হ্যাঁ, আমার দুই আঙ্কেলের কাছে কোশ্চেন হচ্ছে যে এই রিয়াল মাদ্রিদের ইউসুএল ফাইনালটা কেমন লাগছে তাদের কাছে? সেই একদম সেই। ব্যাখ্যা দাও একটু, কেমন লাগছে তোমার খেলা যখন? কোন গোলটা বেশি ভালো লাগছে? কোন গোলটা বেশি ভালো লাগছে? আমার কারভালেরটা ভালো লাগছে তার। আগেরবার ম্যান সিটি জিতছে না, আগেরবার কারটা ভালো লাগছে? আগেরবার ওই একটাই গোল হয়েছে তো, রড্রি। গুড। রড্রি কেমন প্লেয়ার? সেই প্লেয়ার ভালো, সেই আমার একটা প্রিয় প্লেয়ার। আচ্ছা, ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের মধ্যে কারে বেশি ভালো লাগে? আর দুইটাকে একরকমই ভালো লাগে। সে ফাইনালের দিন জার্সি উপরে পরা ছিল রিয়াল মাদ্রিদের, প্যান্ট পরা ছিল হচ্ছে কি ম্যান সিটির। আর ফাইনাল না, কোয়ার্টার ফাইনাল। আচ্ছা, এমবাপ্পে যে এখন রিয়াল মাদ্রিদে আসলো, তুমি এখন এমবাপ্পের জন্য চাবা না ফ্রান্স যাতে ইউরো জিতে? ভালো লাগে না। কেন? ও না বললো ফ্রান্স আর পর্তুগাল ফাইনাল দিবে। কিন্তু এমবাপ্পে ভালো লাগে না। কাকে ভালো লাগে? জিরুড না। কাকে ভালো লাগে? আর ফ্রান্সের মিডফিল্ডারদেরকে ভালো লাগে। গ্রিজম্যান ওই যে এভাবে করে যে চুয়ামেনি, তারপর আরো মিডফিল্ডারদের ভালো লাগে। কামাভিঙ্গা। নাইস। তোমার কাকে ভালো লাগে? বেনজেমা। ওর বেনজেমাকে ভালো লাগে। ভেরি গুড চয়েস। ঠিক আছে, তোমরা আর কিছু বলবে? হ্যাঁ, যাদের কোনো প্রশ্ন আছে তাদের কাছে। আচ্ছা বলো তো, এই কোপা আমেরিকা কে জিতবে, আর্জেন্টিনা না ব্রাজিল? কেউ না, ইউরুগুয়ে। উরুগুয়ে। গুড। কেন বলতে বলো তো, কি কারণে? ইউরুগুয়ে জিতবে, দেখো। আচ্ছা ঠিক আছে, সবাই শুনতেছে। কারণ উরুগুয়েতে আছে, নুনেজ আছে। হ্যাঁ, ডারউইন নুনেজ। আমরা তিন বুড়া মিল্লা যে প্রেডিকশন দিছি, আমগো কারো প্রেডিকশন মিলে নাই। এই দুই বাচ্চারা প্রেডিকশন পরে মিলে গেছে। সেটাই হতে পারে ইনশাআল্লাহ, যত প্রেডিকশন মিলে। যাই হোক আমরা আমাদের আসলে লাইভের শেষ দিকে, কারণ একটু পরেই আমাদের জার্মানি স্কটল্যান্ড ম্যাচটা শুরু হয়ে যাবে। তো আচ্ছা নকিব ভাই, তো আমরা যেহেতু আর্জেন্টিনা ফ্যান, তো আর্জেন্টিনা নিয়ে এবার আপনার কি? তো আমি একটু দিয়ে দেই, আর্জেন্টিনার গ্রুপ রাউন্ডটা কিন্তু মোটামুটি, মানে গ্রুপ রাউন্ড না, মানে রোড টু ফাইনাল কিন্তু মোটামুটি ইজি। আমরা যদি ব্রাজিল উরুগুয়ে যেটা বলি, কারণ ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া কিন্তু এক সাইডে, এই তিনটা টিম আমরা হাইলি রেট করতে পারি। কিন্তু আর্জেন্টিনার রোডে কিন্তু আছে হচ্ছে ওই মেক্সিকো আছে, ইকুয়েডর আছে, চিলি আছে, এবং কানাডার আমি একটু মেনশন করতে চাই, কারণ আমি আজকে আবার কানাডার খেলা দেখছিলাম কিছুক্ষণ, ফ্রান্সের সাথে যেটা খেললো, ওরা কিছুটা অ্যাটাকিং মাইন্ডেড, আবার পজিশন নিয়ে খেলে, এবং দেখা যাচ্ছে যে ওরা কিন্তু এতটা ইজি টিম হবে না যাদের সাথে ফার্স্ট ম্যাচ। আবার আর্জেন্টিনা কিন্তু সবকিছু জিতে আসছে, লাইক ওদের কিন্তু এবার 28 বছরের কোনো ইয়া নাই, 36 বছরের কোনো ফান্ডা নাই, মেসির ইন্টারন্যাশনাল ট্রফি লাগবে এরকম কোনো ফান্ডা নাই। ওদের কিন্তু ফান্ডাটা হচ্ছে ট্রফি ধরে রাখা। তো এইবার কত দূর, মানে আমি সব জিতাই গেছি,
একটা আত্মতৃপ্তি নিয়ে খেলাতে আসতেছে, আবার প্লেয়াররা দেখেন কিন্তু একদম সেম প্লেয়াররা নিয়ে আসতেছে, পুরো এক্সাক্ট টিম, মানে কোপা বিশ্বকাপে যেরকম খেলছে সেই টিম। তো এটা নিয়ে মানে আপনার ভিউটা কি এজ আ ফ্যান, আর্জেন্টিনার এবার কিরকম দেখতেছেন? আচ্ছা, তাহলে ওদেরকে একটু বিদায় দিয়ে নিই, এক সেকেন্ড জাস্ট একটু দেখি আব্বু, এটা আমাকে বুঝতে দাও। গুড বাই চাচুরা, আপনারা টাটা, গুড নাইট। আচ্ছা, বলতেছে কিসের গুড নাইট, ইউরো দেখা লাগবে। সরি সরি সরি, আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, ওই যে আমার ওয়াইফ, তবে নকিব ভাইয়ের কপালে খারাপই আছে লাইভ শেষ হইলে। না এটা ইউজ টু হয়ে গেছে। দেখ এখন মানে আর্জেন্টিনান ফ্যান হিসাবে তো চাবো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার, এটা তো এটার কোনো সেকেন্ড চাওয়া নাই। আর এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে বা টিমের যে শেপ যা আছে, নতুন দু একজন প্লেয়ারকে নিয়ে যখন যেটা ট্রাই করতেছে, সবকিছু মিলে টিমের শেপটা ভালো আছে। কিন্তু মানে আমাদের খেলা দেখার অভিজ্ঞতাকে যদি আমরা টান দিই, মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া, এটা মানে কোপা দেন ওয়ার্ল্ড কাপ দেন এগেইন কোপা, এটা মানে বাস্তবতার নিরিখে কিন্তু এটা একটু টাফ, মানে এটা কিন্তু নর্মালি হয় না। এখন আর্জেন্টিনা ভালো ফুটবল খেলতেছে, খুব স্বাভাবিক, এবং আপনি যেটা বলতেছেন রোডটাও একটু ইজি। মানে ফুটবল খেলার কোপাতে কিন্তু আমরা মানে ইউরোর সাথে কোপার তুলনাটা আমি কখনো করি না, মানে আমি ওটা নিয়ে করতে না, কোনটা ভালো কোনটা খারাপ ওইটাতে যাই না। কোপা আমেরিকার দলগুলো সবগুলাই সোজা বাংলা কথায় খুব খারুস টাইপের, মানে এরা মানে আপনি 6-0 গোলে হারলেও কিন্তু আপনার হাত পা ভেঙে দিবে, সোজা কথা। মানে আপনি 6-0 গোলে দিচ্ছেন, কিন্তু আপনার টিমের 4-5টা প্লেয়ার বরফ লাগাইতে লাগাইতে সারাদিন পার করবে, ডাক্তারের কাছে তো যাবেই, প্রতিটা ম্যাচে এইটা হবে। আর ওরা স্পিডি ফুটবল, ফাস্ট ফুটবল থেকে ওরা হচ্ছে প্রচুর ফিজিক্যাল, সবগুলো দল, আপনি দুর্বল দলই না কেন ফিজিক্যাল খেলবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে কোন একটা প্লেয়ার যদি, মানে ভাইয়া সোহেল ভাই যেমন আমার মিডের যে 2-3 জনের কথা বলছেন, যে স্কালোনি লাকি ছিল যে 3টা মিড, মানে একসাথে 3টা মিড এরকম পারফর্ম করা, এটা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড ফুটবল। আসলে কিন্তু তাই হয়, মানে আমরা 1-2 জন প্লেয়ারের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে খেলা বুঝায়, কিন্তু আর্জেন্টিনা কিন্তু 3টা মিডিয়া একেবারেই 150% দিয়ে দিছে তাদের খেলা। আমাদের এক্সপেকটেশনটা থাকবে হচ্ছে যে এবার 200% দাও, যেহেতু আমরা ফ্যান, আমরা চাবো যে এবার তুমি 200 দাও, এবার আরো বেশি দাও। বাট আসলে কিন্তু ওরা ওই জায়গাটায় নাই, এখন টানা খেলে যাচ্ছে এবং খেলার শিডিউলও অনেক বাড়ছে। এরা ইন্টারন্যাশনাল খেলতেছে, ক্লাব খেলতেছে, এই খেলার শিডিউল যে পরিমাণ বাড়ছে, আমাদের দর্শক মানে আমরা যখন খেলার দিকটা তুলনা করি, আগে আমরা সারা সপ্তাহে 2টা ম্যাচ দেখতাম, এখন হচ্ছে গিয়ে মানে একদিনে 10টা ম্যাচ দেখা লাগে, ব্যাপারটা কিন্তু এমন হয়ে দাঁড়াচ্ছে। দেখতেছি কাদের, প্লেয়ারদের, প্লেয়ার ইট সেলফ, একটা লোক তো একটা মানুষ যন্ত্র, এবং তারা যেভাবে তাদের ফিজিক্যাল জিনিসটা বারবার ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছে, সেটার সাথে মেন্টাল চিন্তা ভাবনা এবং মাঠে পারফর্ম করে, ইটস নট সো ইজি। আমরা বাইরে থেকে কিন্তু বলে যাই এটা করবো, হ্যান করবো, ত্যান করবো, মেসি আছে, তো সবকিছু মিলে আর্জেন্টিনার চান্স আছে। বাট আমি ফ্যান হিসাবে কোপা, ওয়ার্ল্ড কাপ দেন এগেইন কোপা, এই জায়গাটা কোশ্চেন থেকে যায়। মানে উল্টাপাল্টা তো বললে হবে না যে আর্জেন্টিনা জিতবে জিতবে জিতবে। তো কোপা আবার ওয়ার্ল্ড কাপ জিতছে, কোপা জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, আবার এসে এখন জিতবে। সো এখানে আচ্ছা পাকিস্তান বা হ্যাঁ, যাই হোক, তো সেই দিক থেকে আমার কাছে সেমিফাইনাল পর্যন্ত তো কোনো কথা নাই, সেমিফাইনাল পর্যন্ত যাবে, কিন্তু একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে, মানে দু একটা প্লেয়ার যদি ইনজুর্ড হয়ে যায়, এই ইনজুরির ব্যাকআপ প্লেয়ার গুলো ওই পারফরমেন্সটা যদি না দেয়, তাহলে কিন্তু আর্জেন্টিনাকে একটু ভুগতে হবে। আর মেন মেসি, স্টিল মেন মেসি যেদিন খেলবে, মেসি কিন্তু সবগুলো ম্যাচে এরকম পারফরমেন্সটা দিবে না, মানে দেওয়া পসিবলও না। আর্জেন্টিনা জার্সি গায়ে সে খেলবে, কিন্তু লাস্ট ম্যাচ গুলো, মায়ামি ম্যাচ বলেন আর সে ফ্রেন্ডলি ম্যাচ যতগুলো খেলে আসছে, সবগুলোতে কিন্তু আমরা মেসি নিজেকে রিজার্ভ রাখছে, বুঝে যাচ্ছে যে একটু সেফ থাকতেছে, বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে না, ওর যে লাস্ট যে রান মেক করে ওগুলো সে করতেছে না, তার মতো জাস্ট কিছু খেলা খেলে যাচ্ছে। কিন্তু কোপাতে একটা টুর্নামেন্টে, একটা বৈশ্বিক একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যে পারফরমেন্সটা তার দেওয়া দরকার, আমরা আশা করবো সেটা সে দিবে। কিন্তু কোন একটা ম্যাচে, লাইক আপনি নকআউট স্টেজে কোন একটা ম্যাচে একটু কম বেশি কিন্তু হতে পারে, এবং সেই কম বেশিটার জায়গায় যদি অপোনেন্ট টিমের কেউ ওই জায়গাটা থেকে আগায় যায়, তাহলে কিন্তু আমার মানে এটা মেনে নিতে হবে। ওই জায়গাতে কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায় যে আমি কোপা, ওয়ার্ল্ড কাপ এবং রিপিট কোপা জেতার জন্য আমার দল রেডি, বাট আমার দু একটা প্লেয়ার ইনজুরিতে পড়লে আমি কিন্তু মনে হয় আমি সাফার করতে পারি। সেই জন্য আমি বাস্তবতা নিরিখে আর্জেন্টিনাকে আবার চ্যাম্পিয়ন আমি দেখতেছি না।
বাস্তবতা নেই, কারণ আর্জেন্টিনা হেরে গেছে, এর আগে অনেকবার হারছে, কাপ জিতছে, যেহেতু আবার ওইদিকে আমরা কাপও পেয়ে গেছি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছি, আর কিছু পারও নাই, সবকিছু মিলে বাস্তবতা যদি জানি সেদিক থেকে উরুগুয়ের চান্সটাই বেশি। কানাডার কথা বলছেন, কানাডার যে প্রথম স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। এখন যদি ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেছে দেখে পরে এসে চ্যাম্পিয়ন হয়েছে, কানাডার কাছে হেরে কি হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। কোপাতে যদি স্টার্টিং ভালো হয় আমরা একটা স্বপ্ন দেখতে পারি, সেটা হচ্ছে কথা। তবে নকআউট স্টেজে কোন একটা ম্যাচে পর্যন্ত এই পারফর্ম করে যাওয়া, হ্যাঁ বলেন। যাই হোক, আমরা 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 আসলে লাইভের শেষ দিকে আসলে আমাদের ম্যাচের টাইম হয়ে গেছে। আমরা যেহেতু বুড়ারা আলোচনা শুরু করছিলাম, তো আমাদের সিচুয়েশন করতে গেলেই আসলে 4-5 ঘন্টা এমনি চলে যাবে, তো ওইটা আমরা আরো আলোচনা করতে পারবো, এবং অবশ্যই আমরা সামনে আসতেছি। তার আগে একটু ওই যে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু আলোচনা চালা যেতে পারে। এইবার কিন্তু একটা স্পেশাল খেলা হইতেছে, যে অলরেডি শ্রীলঙ্কা আউট, এবং আজকে ইউএসএ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি পাকিস্তান আউট হয়ে গেছে, তো দুইটা ফরমার চ্যাম্পিয়ন আউট হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ 2007 সালের পরে ওরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছে প্রথমবারের মতো, এবং আফগানিস্তানও যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম নিউজিল্যান্ডও বাদ পড়ার চান্স আছে। আমি জানি নিউজিল্যান্ড বাদ পড়ে গেছে কিনা, আমি পাকিস্তান বাদ নিউজিল্যান্ড বাদ, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা বাদ, ঠিক আছে, 3টা বিগ টিম বাদ, এর মধ্যে হচ্ছে 2টা হচ্ছে গিয়ে ফর্মার চ্যাম্পিয়ন। তো এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপটা অল্প কথায় সোহেল ভাই এবং রকিব ভাই যদি আপনাদের রিভিউ দেন। সোহেল ভাই বলেন আগে। মানে আমি আসলে ক্রিকেট তেমন দেখি না, বাংলাদেশের খেলায় ম্যাক্সিমাম দেখি। তো আমার কাছে মানে একটু ডিফারেন্ট প্রেডিকশন আমি এটা অলরেডি দিয়ে পড়ছি আমাদের গ্রুপে, এসি মিলান গ্রুপে, যে এইবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আর আমার প্রেডিকশনের পিছিয়ে কিছু ওই ফুটবলীয়, যেমন আমি মাঝে মাঝে ফুটবলীয় কিছু কিছু ভাষা ইউজ করি ওরকম, যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে বলছিলাম যে ইতালির যদি টাইটেল, মানে ইতালি যদি 36টা ম্যাচ আনবিটেড রেকর্ড টিকে রাখে তাহলে আর্জেন্টিনা কাপ জিতবে। তো ওই জিনিসটা যেমন ফলে গেছে। আর আরেকটা জিনিস বলছিল যে ইউরো, যেমন আমি ইতালির কথা বলছিলাম যে ইতালি ইউরো জিতবে কতবার। তো ওই হিসাবে ক্রিকেটের ক্ষেত্রে আমি এরকম একটা মানে আনইউজুয়াল একটা স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে উগান্ডার একটা প্লেয়ার আছে মুসাবা, সে যখন শেষবার বাংলাদেশ যে টুর্নামেন্টে খেলছে সেই টুর্নামেন্টে সে খেলছিল, সেবার বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে। ওইখান থেকে 96-এ ওইখান থেকেই আস্তে ধীরে বাংলাদেশের রাইজ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে প্রেসার, মানে একটা দল কখন টাইটেল জিতে, দুইটা ওয়েতে টাইটেল জিতে, একটা হচ্ছে প্রেসারে টাইটেল জিতে, আর একটা হচ্ছে উইথাউট প্রেসারে টাইটেল জিতে। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়ে গেছে প্রেসার এন্ড উইথাউট প্রেসার দুটো কম্পিটিশন আছে। যেমন আমাদের প্রেসার কি শান্ত সাহেব কেন আমাদের দলের ক্যাপ্টেন, আর উইথাউট প্রেসার কি আমরা হারলেও কোনো কিছু আসে যায় না, আমরা কিন্তু বলতে পারবো যে শান্তর মতো প্লেয়ার দলে আছে, লিটনের মতো প্লেয়ার দলে আছে, এই কারণে আমরা হাইরে আসছি। তো এই যে উইথাউট প্রেসার যে জিনিসটা, এই কারণে বাংলাদেশের একটা পজিটিভ সাইন হবে। এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু আমরা মোস্ট লাইকলি যেটা হবে, আমরা ফেস করব হচ্ছে ইন্ডিয়া, আফগানিস্তান এন্ড হচ্ছে স্কটল্যান্ড এন্ড ইংল্যান্ড, যে কোনো একটা দল। তো যেই আসে স্কটল্যান্ড আর ইংল্যান্ড, এটা যে আসবে তাকে ফেস করব। ইংল্যান্ডের যে ইস্যুটা, ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশের ক্ষেত্রে, ইংল্যান্ডের অলরেডি আরেকটা প্লেয়ার ইনজুরিতে পড়ছে গত ম্যাচে, তো ইংল্যান্ড কিন্তু ইনজুরি ক্রাইসিসে ভুগতেছে। তো ইনজুরির এগেনস্টে কিন্তু বাংলাদেশের একটা মানে আগে জিতছি আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে, তো এইবারে ইংল্যান্ড যেটা হবে বাংলাদেশের ক্ষেত্রে যে উড়াই দিবে, মানে তুচ্ছ হিসেবে দেখবে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যদি ইংল্যান্ডকে হারাইতে পারে, বাংলাদেশ কিন্তু একটা সেমিফাইনালে যাওয়ার চান্স থাকে। আর ইন্ডিয়া তো অবভিয়াসলি ইন্ডিয়া মানে টপ টিম, ইন্ডিয়ার সাথে বলে লাভ নাই। আর আফগানিস্তান কিন্তু হাই মানে উঠতেছে, ওরা উঠতে উঠতে দেখা যাবে যে কোনো একটা সময় ফল করবে। যে জিনিসটা হয়, যেমন গতবার আমি ক্রিকেটের ক্ষেত্রে আমি বলছিলাম যে অস্ট্রেলিয়া জিতবে ম্যাক্সওয়েলের ইনিংসের আগে। অস্ট্রেলিয়া কেন জিতবে বলছিলাম, ম্যাক্সওয়েল আরেকটা ম্যাচে, তার আগের ম্যাচেই নাকি একটা ম্যাচ আগে যেটা করছে, সে সেঞ্চুরি করছিল কামিন্সের সাথে একটা ইনিংসে। তো তখন যেটা দেখলাম যে অস্ট্রেলিয়া ঘুরা দাঁড়াইছে, ওদের মধ্যে একটা টিম স্পিরিট এসে পড়ছে যে তারা সবাই মিলে লাস্ট পর্যন্ত দেখবে। সেম জিনিসটা আর্জেন্টিনা করছিল, যে সৌদি আরবের কাছে হাইরা লাস্ট পর্যন্ত দেখবো। সেম বাংলাদেশের সাউথ আফ্রিকার কাছে হারছি 4 রানে। সো এমনও তো হইতে পারে এখন লাস্ট পর্যন্ত দেখবো, কারণ কি আমি গত ম্যাচে যেটা দেখলাম, যদিও নেদারল্যান্ড ইজ নট এ বিগ, মানে ইন ক্রিকেট নট এ বিগ টিম, বাট ইন টি-20 নেদারল্যান্ড ইজ এ বিগ টিম ফর মি।
কারণ কি ওদের যে প্লেয়াররা আছে তারা ইংল্যান্ডের কাউন্টি খেলে, এই প্লেয়াররা কিন্তু এইবারে জিম্বাবুয়ের পুরো অবস্থা খারাপ ভাবে হারাইছে, এবং তারা যে আসছে তারা কিন্তু ডমিনেটিং ফোর্স হিসেবে আসছে। তারা যতগুলো ম্যাচ খেলছে ফ্রেন্ডলি সবগুলোই কিন্তু তারা প্রায় 60-70 রানে জিতছে। তো নেদারল্যান্ড কিন্তু যথেষ্ট স্ট্রং টিম হিসেবে আসছে, এবং তারা খেলছে কিন্তু উইন্ডের এগেনস্টে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে মানে আমাদের মেইন স্পিনার হচ্ছে রিশাদ, যে আসল কথা মানে কোনো এক্সপিরিয়েন্স নাই, সেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু জোয়া খেলে কিন্তু বাংলাদেশ জিতছে। এবং শান্তর ক্যাপ্টেন্সি আমার খুব ভালো লাগতেছে, মানে টু বি অনেস্ট তার ব্যাটিং বাজে, ফিল্ড মানে ব্যাটিং বাজে, সবই বাজে ধরি, কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জ গুলো আমার কাছে চমৎকার লাগতেছে। কেন স্পেসিফিক যে জায়গায় রিশাদকে দরকার ছিল ওই জায়গায় কিন্তু রিশাদ খেলছে, এবং মাহমুদুল্লাহকে একটা ভাইটাল ওভার দিছে। তার টার্গেট ছিল ইয়াকে আউট করা, ওই যে বিক্রান্ত সিং রে আউট করা, সে কিন্তু করছে। বিক্রান্ত সিং যখন দেখছে অফ স্পিনার, তার জন্য তো লেগ স্পিনার, সুতরাং সে আগায় গিয়ে পিটাবে, সেই জিনিসটাই ঠিকই কিন্তু স্টাম্পিং আউট হয়েছে। এবং লিটন দাসকে আমি ওই এক স্টাম্পিং এর জন্য ক্ষমা করে দিচ্ছি, স্টাম্পিংটা আসলে চমৎকার ছিল। তো এই যে ক্যাপ্টেন্সি, এই ক্যাপ্টেন্সির জন্য আমি কেন জানি মনে হইতেছে জাস্ট আই হাঞ্চ যে বাংলাদেশ এবারে টাইটেল নিয়ে আসতে পারে ফর দ্য ফার্স্ট টাইম। ভালো, আপনি সোহেল ভাই ভালো আশাবাদী। নকিব ভাই আমার এখানে বলার কিছু নাই, আমার কাছে হচ্ছে অস্ট্রেলিয়াকে আমার কাছে ডেঞ্জারাস টিম লাগতেছে টু বি দ্য চ্যাম্পিয়ন। আর বাদ বাকি যেগুলো আপনি বলছেন সবকিছু মানে আমার সাথে একমত, এই জন্য আমি রিপিট করতেছি না। যেগুলা যারা বাদ পড়ে গেছে, খারাপ খেলছে, বাদ পড়ে গেছে। আর ছোট দল বড় দল বলতে কোনো কথাটা আসলে থাকে না, তারপরেও সারপ্রাইজিং টিম থাকে বড় আসরগুলোতে। ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব জায়গায় যখন বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হয় সেখানে সারপ্রাইজিং ইস্যু থাকবেই, সবসময় কিছু না কিছু ঘটবে। তো এই দলগুলো সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু আর এই পারফরমেন্সটা করবে না। মানে যারা এটা যে অগতটা ঘটলো, বড় দলগুলোর কাজ, বড় দলগুলো দেখা যাবে সেই 4টা বড় দলই ফাইনাল খেলবে। আমরা কোন এক সময় কেনিয়াকে দেখছিলাম, তারপরে এরকম হ্যাঁ এরকম ঘটনা ঘটে আসছে। এই পর্যন্ত এখন টি-20তেও আসতে পারে। আফগানিস্তানকে যদি আমি এখন ছোট দল বলে ওরকম তুলনা করে খুব ভুল হবে। আপনি বললেন যে বুম করতেছে তারা, ওই যে কোনো, আমিও আপনার সাথে ওই জায়গাটা একমত যে এই যে তো টিমগুলো আসে এবং খুব ঝড় দেখায়, উলটপালট করে গিয়ে খুব ক্রুশিয়াল মোমেন্টে, একদম ক্রুশিয়াল মোমেন্টে যে জায়গাটায় আমার আজকে জিততেই হবে, একদম যেমন লাইক সেমিফাইনাল আমার জিততেই হবে, সেখানে আমি গিয়ে একটা বাজে পারফর্ম করে দিয়ে একটা ভুল সিদ্ধান্ত করে দিয়ে চলে আসি, মানে এরকম হতে পারে। তো এই সব দিক থেকে টি-20 যেহেতু আমি আপনার রানিং হচ্ছে এখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, এবং অস্ট্রেলিয়ার মতো খেলা অন্য কেউ খেলতেছে না প্রফেশনালি, ওরা তো অলওয়েজ প্রফেশনাল। আর ওদের জন্য প্রেডিক্ট করাটা সহজ যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে। আর টি-20 তারা গ্যাপ আছে, পায় নাই, কয়েকটা দিন ধরে পায় নাই, কয়েকটা বছর ধরে পায় না। সো এইবার আমার কাছে মনে হচ্ছে হয়তো অস্ট্রেলিয়া হেড একটা চমৎকার একটা প্লেয়ার, হ্যাঁ অস্থির একটা। আবার যদি ইন্ডিয়ারে পায়, সে তো মনে করেন আবার সেই নীল জার্সি পাইলে উড়াই দিবে, ঠিক আছে, যেটা ঘটতেছে একদম টু দ্য পয়েন্ট। মানে বাংলাদেশের খেলাগুলো নিয়ে যেটা বলছেন টু দ্য পয়েন্ট, বাংলাদেশের যে একজন বাংলাদেশি হিসাবে আমরা এটা আশা করতেই পারি। মানে এটা এমন না যে অনেকে লজ্জায় বলে না, অনেকে বলে না দূর বাংলাদেশ নিয়ে আশা করতেছে, এই আশাটা আমাদের সবার মনের মধ্যে থাকে, হয়তো প্রকাশ করতে পারি না কারণ মানুষ পাগল বলবে। বাট সিনারিওটা কিন্তু তাই, যে হান্স যে শব্দটা আপনি ইউজ করছেন, যে হান্স হতে পারে যে আমি যদি ক্লিক করি, কে জানে, এটা বাংলাদেশের জন্য একটা কিছু হতে পারে, যেহেতু কোনো কিছু নাই, কোনো ট্রফি নেই, আমার ইন্টারন্যাশনাল কোনো ট্রফি নেই, দিস ইজ দ্য চান্স, শেষ পর্যন্ত দেখবো, কথাটা ভালো লাগছে, হতে পারে। আবার অন্যান্য সবগুলো পয়েন্ট আমার সাথে একই রকম, কথাগুলো একই। এই তো যাই হোক, লাস্টে একটা কোয়েশ্চেন আছে, ইউরোতে ইতালির সম্ভাবনা কতটুকু? তবে উনি হয়তো লাস্টে জয়েন করছেন, বাট আমরা অলরেডি বলছি যে ইতালির এবার আন্ডারডগ মনে হচ্ছে, বাট ইতালি তারা যদি গ্রুপ রাউন্ড একটু ভালোভাবে পার করতে পারে, তারা চমক এবারও দেখাতে পারে। তবে যে টপিকে ছিলাম ক্রিকেটে, সেটা নিয়ে যদি বলি, আমি এই টুর্নামেন্টটা এনজয় করছি। কিভাবে এনজয় করছি? কারণ অ্যাসোসিয়েটরা যখনই থাকে, যখনই একটা টুর্নামেন্টের মনে হয় এটা আসলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওই টুর্নামেন্ট গুলো আসলে স্পেশাল হয়। এটা 2022 যখন টি-20 ওয়ার্ল্ড কাপটা হইলো, তার আগে যখন অ্যাসোসিয়েটরা একটা বাছাই পর্ব টাইপ খেলা খেললো, ওই খেলাগুলো কিন্তু খুব ভালো জমজমাট ছিল। এবং এইবারও কিন্তু অ্যাসোসিয়েটের খেলা কিন্তু অনেক ভালো লাগে, যেমন ইউএসএ খেলা ভালো লাগতেছে, নেদারল্যান্ডের খেলা ভালো লাগতেছে, ওমান, পাপুয়া নিউগিনি, উগান্ডা, এদের খেলাও কিন্তু নিজেদের মতো খেলাগুলো ভালো জমজমাট হয়। তো হ্যাঁ, স্কটল্যান্ড, এই ছোট দলগুলো যখন খেলে তখন কিন্তু খেলাগুলো ইন্টারেস্টিং হয়, এবং খেলাগুলো মনে হয় যে না, এটা আসলে গ্লোবাল খেলা। এটা এমন না যে এলিট 8টা টিম খেলবে, এরকম না, এরা আসলে সবাই মিলে খেলতেছে।
তবে নকিব ভাই যেটা বললো যে এই ছোট টিমগুলো আসলে বড় ইয়েতে গেলে ওরা আসলে দিতে পারে না, আসলে এটাও স্বাভাবিক, কারণ ক্রিকেটটা আবার আমরা ফর্মেটটা এমন করে রাখছি যে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার গ্রুপ রাউন্ড খেলবো। তো গ্রুপ রাউন্ডে এই ছোট টিমগুলো কিন্তু তখন গিয়ে কিন্তু আবার ওই গ্রুপ রাউন্ডে আরেকটা ওই প্রেশার নিতে পারে না। কিন্তু এটা যদি আমরা মনে রাখি যে 2000 সালে আরেকটা টুর্নামেন্ট হয়েছিল আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউট ভার্সন, ম্যাচ হারলেই কিন্তু শেষ, আপনাদের অবশ্যই মনে থাকার কথা। ওই টুর্নামেন্টের ফর্ম 98 মেবি ছিল, আমার এটা আর কি মেমোরিতে নাই। ওই 2000 এর ফরম্যাটে যদি আমরা আরো টুর্নামেন্ট দেখি, দুইবার হয়েছিল নকআউটটা, নকআউট চ্যাম্পিয়নশিপটা একবার হয়েছিল বাংলাদেশে, এরপরে আর হয়নি, এরপরে বন্ধ হয়ে গেছে, হয় নাই। তবে নকআউটটা যদি হইতো তাহলে কিন্তু এই ক্রিকেট খেলাটা ফুটবলের মতো আরেকটু ইন্টারেস্টিং লাগতো। এই যে সেকেন্ড রাউন্ডে খেলা হইতেছে লাইক বাংলাদেশ ইন্ডিয়া, যে হারবে সেই বাদ, অথবা ওই আফগানিস্তান আর ইংল্যান্ড খেলা হচ্ছে, যে হারবে সেই বাদ, তখন কিন্তু খেলাটাই কিন্তু আমরা চমক দেখতে পারতাম। এখন চমক দেখলে জিনিসটা হচ্ছে যে একটা ব্যক্তি বাদ পড়ে যায়, ও তো আলটিমেটলি জিতবে না, বাট চমক কিন্তু একটা টুর্নামেন্টের আকর্ষণ, চমকটা যত বেশি দূর হয় তত কিন্তু খেলাটা আমরা মজা লাগে। তো যাই হোক, জার্মানি স্কটল্যান্ড আসলে এখনই কিক অফ শুরু হবে, তো আমি একটু তাড়াহুড়ো করে শেষ করতেছি। তো অনলাইনে প্রিয় দুই বড় ভাইয়ের সাথে আড্ডা দিলাম এতক্ষণ, তো ওনাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আড্ডাটা আসলে নির্ধারিত সময় থেকে অনেক বেশি দূর হয়ে গেছে, তাও মনে হচ্ছে যে আরো অনেক কথা বাকি ছিল। তো নকিব ভাই, সোহেল ভাই দুজনকেই ধন্যবাদ। তো কুরবানি ঈদটা সামনে, আমাদের ঈদটা ভালো কাটুক, এবং সামনে আমাদের বন্ধু আছে, আশা করি আমরা এই সময়ের মধ্যে আরো একবার একসাথে হব, আরো একবার আড্ডা দেবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো ইউরোশিপ ম্যাচ, জার্মানি স্কটল্যান্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে, তো আমাদের অতিথিরাও বিদায় জানাতে চলে আসছে। তো অতিথিদের জন্য আমি একটা ডায়লগ দিতে চাই, অতিথিদের জন্য তোমাদেরকে দুইজনকে একটা জিনিস শিখাই দিই, ডি মানশাফট বলো, বলো ডি মানশাফট, ফরজা দয়চল্যান্ড। ফরসা দয়চল্যান্ড মানে হচ্ছে জার্মানি এগিয়ে যাক, জার্মানি এগিয়ে যাক, জার্মানি ভাষায়। হ্যাঁ, ফরসা দয়চল্যান্ড। ও আচ্ছা, কিক অফ হয়ে গেছে। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, কিক অফ হয়ে গেছে, আমরা সবাই বিদায় নিচ্ছি। নকিব ভাই ধন্যবাদ, সোহেল ভাই ধন্যবাদ, এবং আমাদের আঙ্কেলদের থ্যাংক ইউ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই।